চলে গেছে লাইভ। ওকে ওকে শুরু করা হয়েছে না? আসসালামু আলাইকুম। আমাদের আবার আমরা জয়েন করি একটু, মানে আমাদের আগের লাইভটা চলে গেছে সাউন্ডের জন্য। সবাই একটু জয়েন করি ভাই, একটু সব গ্রুপে দিয়ে দিন। একটু আবার জয়েন করি। দুঃখিত আসলে এরকম মানে বিঘ্ন ঘটার জন্য, মানে লাইভটা চলে গেছে হঠাৎ করে, সাউন্ডের সমস্যার কারণে চলে গেছে। তো সবাই একটু আবার জয়েন করে ফেলি। লাইভটা চলে গেছে হঠাৎ করে, সাউন্ডের সমস্যা। এখন সাউন্ড টাউন ঠিক আছে, আগে সাউন্ড আসলে সমস্যা ছিল, এখন সাউন্ডটা আশা করি ঠিক হয়ে গেছে। সবাই একটু জয়েন করে ফেলি, যেটা আমরা পড়াচ্ছিলাম সেখান থেকে আবার শুরু করব, সমস্যা নাই। তবে কথা হচ্ছে সাউন্ড এখন ঠিক থাকবে আশা করি। হ্যাঁ ঠিক আছে। এখন তো সবাই একটু আবারও ক্লাসটা শেয়ার করব, সবাইকে মেনশন করে দেব যারা আমাদের ক্লাসে ছিল, তারপর আমরা শুরু করতেছি। ওকে, আশা করি আর বিঘ্ন ঘটবে না, একবার বিঘ্ন ঘটে গেছে অলরেডি, এখন সব ঠিক থাকবে। এখন আমরা একদমই শেষ করে দিব, যে আজকের মানে একদম শেষ পর্যন্ত যতক্ষণ ক্লাসটা নিতে হয় ততক্ষণ পর্যন্ত আর সমস্যা থাকবে না আশা করি, যদি না বিদ্যুৎ না যায়। ঠিক আছে, ওকে সবাই একটু দ্রুত জয়েন করি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা হাইলাইট করব, তবে যেটা পড়া আমরা চাচ্ছি একটু মানে রিভিশন করে ফেলতে, তাহলে হচ্ছে তোমাদের ওই সমস্যাগুলো থাকবে না। অনেকের এই বিষয়গুলো সবারই পড়া, তো যেহেতু ওই যে টপিক থেকে সিকিউ আসবে আমি সেই টপিকই পড়াবো, তার বাইরে কিছু পড়াবো না, সমস্যা নাই। তোমরা ভেবো না যে ভাইয়া পড়ানো জিনিস আর পড়াচ্ছেন, এমনটা হবে না। তোমরা যা পড়ছো আগে এবং যেগুলো থেকে ম্যাথ সিকিউ আসবে আমি সেই টপিক গুলোই পড়াবো, কারণ ওখান থেকে সিকিউ, ওখান থেকে এমসিকিউ আসবে। ওকে হ্যাঁ, তাহলে শুরু করতে পারি। যেটা বলছিলাম ভাইয়া, সেটা হচ্ছে আমাদের শব্দ তিন প্রকার, একটা পদযোগ্য শব্দ, একটা সহপদযোগ্য আর পদ নিরপেক্ষ। এটাকে আবার বলা হয় হচ্ছে পদ অযোগ্য। ঠিক আছে, এটা কিন্তু পদ অযোগ্য। তো এই পদ অযোগ্য হচ্ছে আমাদের যেগুলা, আমরা একটু তিনটা জাস্ট একটু পরিচয় বলি। পদযোগ্য মানে যারা উদ্দেশ্য বিধেয় হতে পারে, যে সকল শব্দ উদ্দেশ্য বিধেয় হতে পারে, বলছে কোনো সাহায্য ছাড়াই, এক কথায় যে সকল পদ অন্য কোনো পদের সাহায্য ছাড়াই উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সেগুলো হচ্ছে আমাদের পদযোগ্য শব্দ। যদি বলি চাঁদ, ফুল, সুন্দর, সবুজ, এগুলো পদযোগ্য শব্দ। মনে করো এগুলো তোমার উদ্দীপকে থাকবে একটা। তারপর বলছে সহপদযোগ্য, যেগুলো নিজে নিজে পদ হতে পারে না, সাহায্য নিয়ে হতে পারে। মনে করো টা টি খানাখানি আছে না, ওই টা টি খানাখানি গুলো হচ্ছে আমাদের সহপদযোগ্য শব্দ। আর পদ নিরপেক্ষ হচ্ছে নিজে নিজে পদ হতে পারবে না, বাট সাহায্য নিয়ে হতে পারবে। মনে করো আমার সাহায্য নিয়েও হতে পারবে না, তো সেগুলো পদ নিরপেক্ষ বা পদ অযোগ্য। মনে করো বা, আহা, মরি মরি, হাই হাই, ওগো, এগুলো যদি বলি সেগুলো হচ্ছে আমাদের পদ নিরপেক্ষ শব্দ। জাস্ট এই তিনটা জিনিস মনে রাখবে, এই তিনটা জিনিস সহজ জিনিস মনে রাখলে, জাস্ট ব্যাখ্যাটা মনে রাখলেই আমাদের একটা সৃজনশীল কভার হবে। জাস্ট এইটা একটু খেয়াল করতে হবে, এই তিনটা জিনিস। ওকে, আমরা তারপরে চলে আসি। এখন বললাম যে পদ নিরপেক্ষ, দেখো যে সকল শব্দ কোন যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, এমনকি সাহায্য নিয়েও হতে পারে না, সেগুলো বললাম হচ্ছে আমাদের পদ নিরপেক্ষ। যেমন হচ্ছে টা টি, আমরা টা টি খানাখানি বলবো হচ্ছে সহপদ, সরি। তারপর হচ্ছে আমাদের বললাম পদ নিরপেক্ষ হচ্ছে সি সি, আহা, ওগো, মরি মরি, ওগো, ওহে, হাই হাই। ঠিক আছে, এগুলো থাকবে মনে করো উদ্দীপকে তোমার। এর সাথে আর একটা জিনিস থাকে, সেটা একটু আলোচনা করতে হবে, কারণ এই তিনটা জিনিস থাকে না, অবশ্যই দুইটা জিনিস থাকে। তার সাথে আরেকটা থাকে হচ্ছে সাপেক্ষ পদ। সাপেক্ষ, আর সাপেক্ষ মানে কি? সাপেক্ষ মানে মনে রাখো, জাস্ট ডিরেক্টলি আমি বলি স্বামী স্ত্রী, একটা উদাহরণে সবকিছু হয়ে যাবে। তো স্বামী স্ত্রী হতে গেলে অবশ্যই যে স্ত্রী মনে করো তার অবশ্যই স্বামী থাকবে, আর যে হচ্ছে স্বামী তার অবশ্যই একটা স্ত্রী থাকবে। ঠিক তেমনি পিতা পুত্র, পিতা সংজ্ঞা দিতে গেলে পুত্র লাগবে। আবার হচ্ছে শিক্ষক শিক্ষার্থী, শিক্ষার্থী ছাড়া কখনো কেউ টিচার হতে পারবে না, শিক্ষক হতে পারবে না। এই যে কথাগুলো, এক কথায় একজনকে ছাড়া আরেকজনকে সংজ্ঞায়িত করা যাবে না। সেগুলো হচ্ছে আমাদের কি? সেগুলো হচ্ছে আমাদের সাপেক্ষ পদ। ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের সাপেক্ষ পদ। তো সাপেক্ষ হবে তখনই যখন হচ্ছে আমাদের একটা পদকে সংজ্ঞায়িত করতে গেলে আরেকটা পদের উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকবে, সেগুলো হচ্ছে সাপেক্ষ পদ। তাহলে সাপেক্ষ পদটা বুঝলাম আমরা। তো সাপেক্ষ পদ মনে করো যে কোনো একটা উদ্দীপকে 2 বা 3 একটা সাপেক্ষ পদ থাকবে, আর একটা থাকবে পদযোগ্য শব্দ থাকতে পারে, বা সহপদযোগ্য বা পদ নিরপেক্ষ থাকতে পারে। এখন তোমার গদাকে বলবো যে কোনো একটা চাইবে, এটা কি আমরা দেখবো সৃজনশীল একটু পরে। তারপরে চাইবে হচ্ছে ঘ দাগে মনে করো 1 বা 3 এর মধ্যে পার্থক্য দেখাও, এরকম কোশ্চেন আসবে। তো এরকম কোশ্চেন আশা করি পারবো, খুবই সহজ কোশ্চেন। তো যারা এতটুকু ক্লাস করছো, আগে কি জীবনে পড়া নাই, তারা আশা করি একটা সৃজনশীল কমন চলে আসছে, মানে এই তিনটা এবং সাথে হচ্ছে অ্যাড করতে হবে সাপেক্ষ। ঠিক আছে, ওকে। তারপরে আমরা আর একটা সিকিউর টপিকে আসি। আমরা তো সব পদ মানে যেগুলো শব্দ, এই 3 প্রকার শব্দ তো শেষ করছি। এখন হচ্ছে আমরা
তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে এই পদের ব্যাখ্যার্থ যাথার্থ যে সম্পর্ক, মানে ফার্স্ট অফ অল আমরা ব্যাখ্যার্থ যাথার্থ বুঝবো, তবে বলি যে পদের ব্যাখ্যার্থ ও যাথার্থের মধ্যে যে সম্পর্ক, এটা নিয়েও আমাদের একটা সিকো আসে। তো একটা তো শেষ করলাম শব্দ, মনে রাখবো শব্দ থেকে মাস্ট কোশ্চেন আসবে। আর একটা হচ্ছে এই যে আমাদের ব্যাখ্যার্থ যাথার্থ। ফার্স্ট অফ অল বুঝি ব্যাখ্যার্থ মানে কি। ব্যাখ্যার্থ অপশন বলা হচ্ছে সংখ্যার দিক, ঠিক আছে। ব্যাখ্যার্থ মানে হচ্ছে সংখ্যার দিক। আমি একটু ফার্স্ট যাচ্ছি, কারণ ফার্স্ট গেলেই তোমাদের লাভ। যদি ক্লাসে শেষ করার পর তোমরা বাসায় এমসিকিউ সিকিউ এই 1 আর 3 এর আরো বেশি দেখো, তাহলে তোমাদের লাভ হবে, প্লাস আমি একটু খুশি হবো পরীক্ষা ভালো হলে। যেটা বলছিলাম যে আমাদের সংখ্যার দিক, তো সংখ্যার দিক মানে হচ্ছে আমাদের সংখ্যা বা পরিমাণের দিক প্রকাশ করে কে, সংখ্যা বা পরিমাণের দিকটা প্রকাশ করে হচ্ছে আমাদের হচ্ছে ব্যাখ্যার্থ। ব্যাখ্যার্থ মানে সংখ্যা বা পরিমাণ। আর যাতার্থ মানে হচ্ছে আমাদের কি, যাতার্থ মানে হচ্ছে গুণের দিক, ঠিক আছে। ব্যাখ্যার্থ মানে সংখ্যা আর যাতার্থ মানে হচ্ছে গুণ, এই জিনিসটা মনে রাখবা। তো এরপরে আমাদের বলতেছে হচ্ছে পরীক্ষা আসতে পারে আবার ব্যাখ্যার্থ কাকে বলে, যাতার্থ কাকে বলে, তখন আমরা এই সংজ্ঞাগুলো ইউজ করবো। যে যাতার্থ একটি পদ যে আবশ্যিক বা সাধারণ গুণ বা গুণাবলী প্রকাশ করে, মানে যে পদটা গুণাবলী প্রকাশ করে বা গুণ প্রকাশ করে, সেটা হচ্ছে আমাদের যাতার্থ। তোমরা কি আমার কথা বুঝতেছো? আমি তো আসলে কমেন্ট খুবই কম দেখতেছি, কারণ ল্যাপটপে কমেন্ট দেখতে হচ্ছে, আমার ফোনটা দিয়ে ক্লাস নিতে হচ্ছে। সুতরাং একটু বলে যে আমাকে ঠিকঠাকলি বুঝতেছো কিনা, বা আমি খুব ফাস্ট বা স্লো যাচ্ছে কিনা, একটু কমেন্ট করো এই বিষয়ে। আমি তারপরে শুরু করি। আজকে হচ্ছে আমাদের শফিক বলছে ভাইয়া কয়টা অধ্যায় পড়াবেন? 2টা অধ্যায় পড়বো আজকে ক্লাসে। প্রথম অধ্যায় শেষ করছি আর 3 অধ্যায়টা, এবং 3 অধ্যায় সবচেয়ে জটিল এবং সহজ যদি বলো দুইটাই, এবং সবচেয়ে বেশি কোশ্চেন আসার মতো গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আমরা আজকে 3 অধ্যায় কভার করব। ওকে ওকে হ্যাঁ ওকে ঠিক আছে। তাইলে দেখো, তাহলে বলছিলাম যে আমাদের যদি পরীক্ষায় ব্যাখ্যার্থ বা যাতার্থ পদ আগে কোশ্চেন আসে, তাহলে এইভাবে লিখবা যে পদটি দ্বারা কোনো বস্তুর মানে ওর উপর কতটুকু প্রযোজ্য হচ্ছে সেটা সম্পর্কে বলবে। সেটা হচ্ছে আমাদের ব্যাখ্যার্থ। যাতার্থ বললাম গুণের কথা বলবে। এখন আমাদের পরীক্ষায় যেটা আসে, ব্যাখ্যার্থ ও যাতার্থের মধ্যে কিরূপ সম্পর্ক আছে? ব্যাখ্যার্থ ও যাতার্থের মধ্যে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক মানে কি? ব্যস্তানুপাতিক মানে হচ্ছে, মনে করো আমার যদি ব্যাখ্যার্থ বাড়ে, তাহলে সবসময় যাতার্থ কি হবে? কমবে। মনে করো বললাম যে এদের মধ্যে সম্পর্কটা কিরূপ, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত, আর বিপরীতকে আমরা বলি হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। বিপরীতকে বলা হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন বলছে ব্যাখ্যার্থ বাড়লে তখন যাতার্থ কমবে, ব্যাখ্যার্থ কমলে তখন যাতার্থ বাড়তেছে, আবার যাতার্থ বাড়লে ব্যাখ্যার্থ কমে, যাতার্থ কমলে ব্যাখ্যার্থ বাড়ে। এক কথায় প্রথমটার ক্ষেত্রে যা হবে, এটা যদি হ্যাঁ হয়, পরেরটা কি হবে? এক কথা এটা হ্যাঁ হলে দ্বিতীয়টা হবে না, এই জিনিসটা মনে রাখবা। তো ব্যাখ্যার্থ হচ্ছে এমন জিনিস, সেটা হচ্ছে আমাদের যদি সংখ্যা বাড়ে গুণ কমবে। যেহেতু ব্যাখ্যার্থ মানে হচ্ছে সংখ্যা, তো আমার যখন সংখ্যা বাড়বে আমার গুণ তখন কি হবে? কমবে, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে পারছো তোমরা? এই জিনিসটা কি বুঝতে পারছো? সমস্যা নেই। তৃতীয় অধ্যায় আমাদের শিহাব একটা কোশ্চেন করছে যে আসলে তৃতীয় অধ্যায়ের কোশ্চেন লিখলে অ্যান্সার খুবই ছোট হয়ে যায়, তো স্যার মার্কস কাটবে না, এখানে স্যার মার্কস পুরোটা দিবে। মনে হয় যে ছোট নাম্বার দিবে না, বাট তোমাকে কোশ্চেন যা আছে তুমি তাই তো লিখছো, সুতরাং এখানে কমার কিছু নাই। বাট গ দাগটা 1 পেজ লিখো, আর ঘ দাগটা কমপক্ষে হলো 1.5 পেজ থেকে 2 পেজের মধ্যে শেষ করিও। লেখা পাবা তুমি অনেক কিছু, বাট কম আসে অনেক। হ্যাঁ ঠিক কথা, এটা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তাহলে হচ্ছে আমরা ব্যাখ্যার্থ বিষয়টা বুঝলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেটা ব্যাখ্যার্থ কমলে যাহার্থ বাড়ে, এটা চিত্রটা আমি নেক্সটে দেখাই শেষে। ব্যাখ্যার্থ কমলে যাহার্থ বাড়ে যদি তোমরা বলো ভাই এখন দেখাই, তা এখনো দেখানো যাবে, বাট আমি চাচ্ছি এটা শেষে আছে আমার, যদি শেষে চলে যায় একেবারে তাহলে সহজে দেখাতে পারবো। দেখো একদম শেষে চলে যেতে হবে, তো শেষে গেলে তোমাদের এটা খুব সহজে দেখাতে পারবো। একটু জাস্ট কষ্ট করে দেখে নিবা, ঠিক আছে। এখানে আছে, তো এখানে দেখো আমরা বলছি, একটু কষ্ট করে দেখো, এখানে বলছি দেখো যে ব্যাখ্যার্থ বাড়তেছে যাতার্থ কমতেছে, তখন ব্যাখ্যার্থ যখন বাড়ে যাতার্থ তখন কমে। একটু জাস্ট খেয়াল করো, ব্যাখ্যার্থ যখন বাড়ে যাতার্থ তখন কমে যায়। আমাদের এই জাস্ট এই চিত্রটা দেখলে বুঝবা, পরীক্ষায় কিন্তু সেম এই চিত্রের মতো করে তোমাকে ব্যাখ্যা দেওয়া লাগবে। তো আমাদের মনে করে এই কোশ্চেনটা কি বলছে, এটা দেখে আমাকে বুঝতে হবে। দেখো এখানে যখন এই জীব থেকে মানুষে আসতেছে, এখানে তখনও কি জীবের চাইতে মানুষের সংখ্যা কম, তার মানে ব্যাখ্যার্থ কমে যাচ্ছে। আর মানুষ থেকে সৎ মানুষ আসলে ব্যাখ্যার্থ কমে যাচ্ছে। ব্যাখ্যার্থ মানে কি? এই ব্যাখ্যার্থ মানে তো সংখ্যা রে ভাই, তাহলে সংখ্যা কমে যাচ্ছে এখানে। এই যে জীব থেকে মানুষ, মানুষ থেকে সৎ মানুষ, তার মানে জীবের সংখ্যা মানে টোটাল বিশ্বে যত জীব আছে, যাদের জীবন আছে সবার কথা বলতেছে। এরপর বলছে মানুষ, তার মানে হচ্ছে তার মধ্যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন, জীবের মধ্যে যারা হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন তাদের কথা বলতেছে। এরপর হচ্ছে সৎ মানুষ, যাদের হচ্ছে মানুষের চাইতে সৎ মানুষ কম। এই ক্লাসে এখন 100 জনের মতো ক্লাস করতেছি, তো সৎ মানুষ কয়জন আছে?
হাত তোলো। এখন বলো ভাইয়া আমি তো সৎ মানুষ কিনা নিজে জানি না। তো এটাই আর কি, সৎ মানুষের সংখ্যা আমরা জানি না, এই জন্য বলতেছি যে আসলে জীবের চাইতে মানুষের সংখ্যা কম, আর মানুষের চাইতে সৎ মানুষের সংখ্যা কম। সুতরাং আমি যখন এই দিক থেকে এই দিকে আসবো, তখন আমার উপর থেকে নিচে এই দিকে আসলে আমার হচ্ছে কি হবে, ব্যাখ্যা অর্থ কমবে, ঠিক আছে, ব্যাখ্যা অর্থ কমবে। বাট আমি যখন এই সৎ মানুষ থেকে মানুষে যাব, তখন আমার ব্যাখ্যা অর্থ বাড়বে, কারণ আমার সৎ মানুষ চাইতে মানুষের সংখ্যা বেশি। আবার যখন মানুষ থেকে জীবে যাব, তখন আমার ব্যাখ্যা অর্থ কি হবে, বাড়বে, কারণ মানুষের চাইতে আমার জীবের সংখ্যা অনেক বেশি। সুতরাং এখন আমার ব্যাখ্যা অর্থ বাড়তেছে। আবার এখন যদি আমরা এইটা খেয়াল করি, দেখো আমার কোশ্চেন, এখানে আমি কোশ্চেন যা আছে তাই থাক, তোমাকে আমি কোশ্চেনের বিষয়টা পরে আসি, আমাকে চিত্রটা বোঝাই, তারপরে তোমাদেরকে আমি কোশ্চেনের টপিকটাতে আসতেছি। এখন দেখো আমাদের এইটা একটু খেয়াল করি, আমাদের দেখো এটা হচ্ছে জীব, এটা কিন্তু আমাদের ব্যাখ্যা অর্থ গেল, এখন কিন্তু এটা জাতার্থ। কারণ হচ্ছে দেখো এই যে এই গুণ, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সততা, এটা হচ্ছে গুণ বলতেছে, গুণ মানেই যুক্তিবিদ্যা ভাষায় সেটাকে বলে জাতার্থ। তো এখন দেখবো যে আমাদের তিনটা গুণ, দেখো তিনটা থেকে দুইটা আসলে কি আমাদের জাতার্থ কমতেছে, আবার যখন এই দুইটা থেকে একটা চলে আসছে তখন কি গুণ আবার কমে যাচ্ছে। তার মানে এই দিক থেকে এই দিকে আসলে, উপর থেকে নিচে আসলেই আমার জাতার্থের নিম্ন গতি হচ্ছে, জাতার্থের নিম্ন গতি মানে জাতার্থ কমে যাচ্ছে। তো যখন জাতার্থ কমবে অবশ্যই তখন ব্যাখ্যা অর্থ বাড়বে। তার মানে এখানে যদি ব্যাখ্যা অর্থ আমার বাড়ে, তাহলে এখানে জাতার্থ কমবে। আবার বলি, এখানে যদি ব্যাখ্যা অর্থ বাড়ে, এখানে জাতার্থ কমবে। আর এখানে যদি আমার কি হয়, ব্যাখ্যা অর্থ বাড়ে জাতার্থ কমবে, ব্যাখ্যা অর্থ কমলে জাতার্থ বাড়বে। এখন আমি সেইভাবে একটু বোঝাই তোমাদের, দেখো সেইভাবে হচ্ছে, মনে করো এখানে বলছে আমাদের এই জীব থেকে মানুষে আসতেছে, তার মানে ব্যাখ্যা অর্থ কমে যাচ্ছে, আর মানুষ থেকে সৎ মানুষে আসতেছে, ব্যাখ্যা অর্থ কমে যাচ্ছে। তার মানে ব্যাখ্যা অর্থের এখানে হচ্ছে তখন হবে কি, তখন এখানে ব্যাখ্যা অর্থ লিখবো হচ্ছে নিম্ন গতি, ঠিক আছে, নিম্ন গতি। আমার পরীক্ষা মনে করো ওরকম দেখাতে বলছে, তাহলে ব্যাখ্যা অর্থের নিম্ন গতি হলে আমার অবশ্যই এখানে জাতার্থের ঊর্ধ্বগতি হবে। তাহলে আমি দেখো এই জীব থেকে মানুষে গেলে কি হচ্ছে, জীব থেকে মানুষে গেলে হচ্ছে মানুষের গুণ একটা বেড়ে যাচ্ছে, কারণ জীবের অনলি জীববৃত্তি গুণ আছে, আর মানুষের কি আছে, মানুষের দেখো মানুষের জীববৃত্তিও আছে, তার জীবন আছে, তার বুদ্ধিও আছে। সুতরাং জীবের থেকে মানুষের একটা গুণ বেশি। তার মানে এখানে যদি আমি জীব থেকে মানুষে আসি, আমার ব্যাখ্যা অর্থ কমে, বাট জীব থেকে মানুষে গেলে আমার জাতা অর্থ বাড়ে। আবার যখন আমি মানুষ থেকে সৎ মানুষে আসতেছি, তখন আমার ব্যাখ্যা অর্থ কমতেছে, বাট মানুষ থেকে যখন আমি সৎ মানুষে যাচ্ছি, মানুষ থেকে সৎ মানুষে যাচ্ছি, তখন কি হচ্ছে, আমার মানুষ থেকে সৎ মানুষে গেলে আমার কি হচ্ছে বলতো ভাইয়া, মানুষ থেকে সৎ মানুষে গেলে আমার জাতা অর্থ বাড়তেছে। কারণ হচ্ছে আমার মানুষের গুণাবলী অনলি দুইটা, আর যে সৎ মানুষ, আমাদের এখানে যারা সৎ মানুষ তাদের কিন্তু এক্সট্রা একটা গুণাবলী আছে, সে সৎ। সুতরাং তার এই যে জীববৃত্তিও আছে মানুষ হওয়ার কারণে, বুদ্ধিবৃত্তিও আছে, আর সততা, সে হচ্ছে সৎ, যে একটা এক্সট্রা তার গুণ অ্যাড হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যখন আমাদের হচ্ছে ব্যাখ্যা অর্থ কমে, তখন জাতা অর্থ বাড়ে, ঠিক আছে। আবার যদি বলি আমরা ব্যাখ্যা অর্থ বাড়লে, দেখো এই সৎ মানুষ থেকে মানুষে গেলে ব্যাখ্যা অর্থ বাড়বে, মানুষ থেকে জীবে গেলে ব্যাখ্যা অর্থ বাড়বে। যদি এখানে ব্যাখ্যা অর্থ বাড়ে, তখন আমার জাতা অর্থ এখানে কি হবে, জাতা অর্থ হচ্ছে কমবে। খেয়াল করো, আমার সৎ মানুষ, সৎ মানুষের ব্যাখ্যা অর্থ কম, সৎ মানুষ থেকে মানুষে গেলে ব্যাখ্যা অর্থ বাড়তেছে, কিন্তু সৎ মানুষ থেকে মানুষে আসলে আমার কি হবে, জাতা অর্থ কমে যাচ্ছে, কারণ সৎ মানুষের গুণ তিনটা, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সততা, আর মানুষের গুণ দুইটা, তাহলে আমার জাতা অর্থ কমে যাচ্ছে। আবার যখন মানুষ থেকে জীবে যাচ্ছে, আমার ব্যাখ্যা অর্থ বাড়তেছে, কিন্তু মানুষ থেকে জীবে আসলে আমার জাতা অর্থ কমে যাচ্ছে, কারণ আমার মানুষের জাতা অর্থ দুইটা, জীবে জাতা অর্থ একটা। আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো, চিত্র কিভাবে আঁকতে হবে বা ব্যাখ্যা কিভাবে দিতে হবে। এখন বলো ভাইয়া, এখন বলো ভাইয়া যে আমাদের এই টপিকটা বুঝছো কিনা, ব্যাখ্যা অর্থ বাড়া কমা, জাতার্থ বাড়া কমা এবং ব্যাখ্যা অর্থ জাতার্থের যে সম্পর্কটা আছে সেটা বুঝছো কিনা। এটা বুঝলে আর একটা সিকিউ কমপ্লিট আমার, তাহলে এই অধ্যায়ে দুইটা সিকিউ আমি কমপ্লিট করে ফেলছি, যদি তোমরা এটা বুঝো, ঠিক আছে। যদি এটা বুঝো তাহলে আমার দুইটা সিকিউ কমপ্লিট হবে এবং তখন আমার নিজেরই ভালো লাগবে। আমাদের স্মৃতি বলছে বুঝছে, আমাদের ফাইজুনকে দেখতেছি যে আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট ছিল, অনেকের নাম দেখতে পাচ্ছি না এখন, কারণ হচ্ছে আমার নিজের ফোনে ক্লাসটা চলতেছে, আমি কাউকে দেখতে পাচ্ছি না, কম্পিউটার দেখতে হচ্ছে। শফিক বলছে ভাইয়া বুঝছি, ওকে, সবার কমেন্ট একটু দেখি, ওকে ঠিক আছে, ওকে। আমাদের সামিরা বলছে জি স্যার ক্লিয়ার, সামিয়া বলছে কোপ খাইছে আল্লাহ তাই। তারপর বলছে আমাদের মুন্না বলছে বুঝছে, প্রভা বলছে জি স্যার, তসলিয়া বলছে জি স্যার, হাদি বলছে আলহামদুলিল্লাহ, ওকে, আশা করি সবাই বুঝছো। রেশমি বলছে ওকে, মাহি ওকে, ওকে সবাই বুঝছো আশা করি, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের
আর একটা জিনিস বলি, দেখো আমি এখানে গুণা বলে জাস্ট সহতা বলতে এমনটা না, তুমি দেখাতে পারো জীব মানুষ এবং শিক্ষিত মানুষ, তুমি দেখাতে পারো সচেতন মানুষ, তুমি দেখাতে পারো হচ্ছে সভ্য মানুষ, ঠিক আছে? আশা করি তাহলে এই টপিক ক্লিয়ার। ওকে, তাহলে যদি আমার জীব এই বাক্যার্থ যারার্থ কমপ্লিট হয়ে যায়, আমার যদি হচ্ছে শব্দ কমপ্লিট হয়ে যায়, তাহলে তো আমার নাই আর পড়ার কিছু, যুক্তিবিদ্যা শেষই তো। তাহলে এখন আমরা আসবো হচ্ছে এই যে বাক্যার্থ যাথার্থ হ্রাস বৃদ্ধি, এটা আমরা দেখতেছি না, বাক্যার্থ কমলে যাথার্থ বাড়ে, এই যে হ্রাস এবং বৃদ্ধি, হ্রাস এবং বৃদ্ধি আমাদের বড় আসছে, আচ্ছা লেট হয় সমস্যা না, এখন থেকেই থাকো। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা বললাম যে আমাদের যে বাক্যার্থ বাড়লে যথার্থ কমে বা যথার্থ বাড়লে বাক্যার্থ কমে, যে জিনিসটা আর কি, যে কমা এবং বাড়ার যে বিষয়টার মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে, মানে কিছু ক্ষেত্রে এই জিনিস এই নিয়মটা মানে না, তো সেই ক্ষেত্রে নিয়ম মানে একটু জাস্ট চোখ বোলাবো, এখানে কি আছে, বাক্যার্থ যথার্থের বিপরীতমুখী হ্রাস বৃদ্ধি নিয়মটি কেবলমাত্র ক্রমিকভাবে সাজানো কোনো সমজাতীয় শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, মানে হচ্ছে ক্রমিকভাবে যেগুলোর ক্ষেত্রে হয় তার ক্ষেত্রে হয়, বাকি ক্ষেত্রে আসলে আমরা এটা ইউজ করতে পারি না। আমাদের কথা হচ্ছে এখানে একটা। 2 নাম্বার বলতেছে হচ্ছে বিশিষ্ট বা নির্দিষ্ট বাক্যার্থ বিশিষ্ট একক পদের ক্ষেত্রে নিয়মটি কার্যকর নয়, যেটা হচ্ছে একদমই নির্দিষ্ট বাক্যার্থ, মানে যার বাক্যার্থ বা সংখ্যা খুবই সীমিত এবং হচ্ছে নির্দিষ্ট করে বলা আছে, সেই ক্ষেত্রে আসলে তার বাক্যার্থ যাত্রার এই সীমাবদ্ধতাটা মানে আছে, সেটার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি না বা প্রয়োগ করতে পারি না। নেক্সট বলছে কোন পদের নতুন কোন যথার্থ আবিষ্কৃত হলেও সেক্ষেত্রে বাক্যার্থ পরিবর্তিত হবে না, নতুন করে অ্যাড হবে না আর কি। দেন বলছে কোন কোন বিশেষ ক্ষেত্রে বাক্যার্থ বাড়লেও যথার্থ বাড়ে না, এই নিয়মটি গাণিতিক নিয়মের মতো আনুপাতিক হয়, মানে অনেক ক্ষেত্রে বাক্যার্থ বাড়লে যথার্থ বাড়ে না, এটা হচ্ছে আনুপাতিক হারে সেই ক্ষেত্রে ঘটে থাকে, ঠিক আছে? আশা করি বুঝছো। 26 সমস্যা নেই, 26 ক্লাস করো। হ্যাঁ এমন ভাবে পড়াচ্ছে যাতে কোনো সমস্যা না হয়। যুক্তিবিদ্যায় যারা ক্লাসগুলো করছো আগে বা একটা ক্লাস আমার করছো, আশা করি সবাই প্লাস পাবো, কারণ আমি যে টপিক পড়াই সেটা ক্লিয়ার করে দেই ভাই কোথা থেকে আসবে। আর যুক্তিবিদ্যা সহজ ভাই, এটা কঠিন কি সাবজেক্ট, খুব ইজিলি এ প্লাস পেয়ে চলে আসবে ভাই, এ প্লাস পাইছি এসে বলবা, এটাই ভালো লাগবে যে পরীক্ষা দিছি ফাটাফাটি। ওকে, এখন আমি আরেকটা জিনিস আসি, তোমাদের বইতে একবারে সরল পদ বা সরল বাক্য এরকম নিয়ে অনেকগুলো টপিক আছে, আমি সেগুলো জাস্ট একটু হাইলাইট করবো, তোমরা একটু আমার সাথেও দেখবা, তাহলে একটু কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ পিডিএফ দিচ্ছি এবং পিডিএফ দিব ক্লাস শেষে, বাট এই সবগুলো দিচ্ছি বইয়ের হুবহু টপিক, বাট আমি ক্লাসে বলবো কোনগুলো, তো বলতেছি কোনগুলো গুরুত্বপূর্ণ, তোমরা তখন মার্ক করে করে তোমরা নিজেরাই পড়ে নিবা, ঠিক আছে? এখন দেখো সরল পদ মানে খুব সিম্পলি একটা পদ দিয়ে গঠিত পদ সরল পদ, আর অনেকগুলো পদ দিয়ে গঠিত পদ হচ্ছে কি যৌগিক পদ, খুবই ইজিলি বোঝা যায় এগুলা। এখন অর্থ একার্থক পদ, যে পদ দ্বারা একটা অর্থ বোঝায়। অনেকার্থক পদ মানে যে পদ দ্বারা অনেক অর্থ বোঝায়। তারপর হচ্ছে দেখো এই তীর, তীর মানে কি, এই যে মানে ধনুকের তীর আর নদীর তীর, এরকম অনেকগুলো তীর হয়, এমন জিনিসগুলা। দেন হচ্ছে আমাদের সমার্থক পদ আমরা বুঝি নর্থক বা সদর্থক পদ মানে হচ্ছে হ্যাঁ বাচক পদ, নর্থক পদ মানে যেটা নেতিবাচক অর্থ বোঝায়। ব্যাহতার্থক পদ মানে যে পদ দ্বারা ওই জিনিসটার স্বাভাবিক গুণটাই প্রকাশ পেতে বাধা সৃষ্টি হচ্ছে বা প্রকাশটা নাই, এক কথায় স্বাভাবিক। এই ব্যাহতার্থকটা একটা বলি, ব্যাহতার্থক মানে যে পদ দ্বারা মনে করো ওই পদের এই যে বলছে স্বাভাবিক যে গুণটা সাময়িক অনুপস্থিতি বোঝায়, মনে করো অন্ধ, তাহলে তো উনি দেখতে পাচ্ছে না, তো উনি সাময়িক কোনো একটা দৃষ্টির অনুপস্থিতি, বোবা খোড়া এগুলো সাময়িক প্লাস তার সারা জীবনের ওই ব্যক্তির ক্ষেত্রে অনুপস্থিত থাকে, সুতরাং সেগুলো হচ্ছে আমাদের কি ব্যাহতার্থক। এখন বলছে নির্দিষ্ট পদ, মনে করো আমি বলছি ক্লাসের এই যে আমাদের আফিফা জান্নাত, ওর কথা আমি এক্স্যাক্টলি নির্দিষ্ট করে বললাম, তাহলে ও হচ্ছে নির্দিষ্ট পদ এখানে। আর ওটা অনির্দিষ্ট মানে বোঝাও যাকে নির্দিষ্ট করে নাই। বিশিষ্ট পদ মানে করো আমাদের বিশিষ্ট নির্দিষ্ট পদ, যেমন আমাদের সামিহা হচ্ছে কান্নাকাটি করতেছে পরীক্ষাতে, স্যার ভালো হয় নাই, তো হচ্ছে মনে করো একটা স্পেশাল পার্সন যে ভালো হয় নাই, ওর কথাটা মনে আছে এখন, তাহলে ওটা বিশিষ্ট পদ। এখন অনির্দিষ্ট মানে হচ্ছে যাকে নির্দিষ্ট করা হয় নাই। এখন গেল, এখন বাক্য আর যুক্তি বাক্য আর একটা টপিক, এই দুটো জিনিস হচ্ছে আর একটা টপিক, আমি এখানে একটু জাস্ট আলোচনা করে দিব এই দুই টপিক। অনেক সময় স্যাররা এই দুই টপিক থেকে সিকিউ দিয়ে ফেলে, একটু খেয়াল করবা, অনেক সময় স্যাররা এই দুই টপিক থেকেও সিকিউ দিয়ে ফেলে, সেটা হচ্ছে বাক্য আর যুক্তি বাক্য। পরীক্ষা আসতে পারে যে কোনটা বাক্য আর কোনটা যুক্তি বাক্য, বা বাক্যকে বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তর নিয়ম, বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তরের নিয়ম। এই রূপান্তরের নিয়মটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? যুক্তি বাক্যে যে রূপান্তর করবা সেটা নিয়মটা কি, সেটা নিয়মটা হচ্ছে আমাদের, সেক্ষেত্রে তোমাকে জাস্ট কয়েকটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে তোমাকে উদ্দেশ্য বিধেয় চিহ্নিত করা শিখতে হবে, তোমার কোনটা উদ্দেশ্য আর কোনটা বিধেয় এটা তো চিহ্নিত করতে হবে। দেন হচ্ছে তোমার উপরে এর মাঝখানে কি আনতে হবে, সংযোজক আনতে হবে, ঠিক আছে? মাঝখানে হচ্ছে সংযোজক আনতে হবে, তার মানে হচ্ছে এটা কেন চলে যাবে,
বললাম হচ্ছে উদ্দেশ্য বিধেয় চিহ্নিত করতে হবে, মাঝখানে সংযোজক আনতে হবে, কারণ বাক্যে উদ্দেশ্য বিধেয় থাকে বাট কি থাকে না, সংযোজক থাকে না। সুতরাং আমাদের সংযোজক আনলে কি হবে, সংযোজক মাঝখানে আনলে হয়ে যাবে। যুক্তিবিদ্যা কেমন জানেন, যুক্তিবিদ্যা খুব ইন্টারেস্টিং পড়াশোনা। যুক্তিবিদ্যা যে বোঝে না সে হচ্ছে একটু গাধা টাইপের হবে, তার আইকিউ দুর্বল বা সে একটু পাগল। যুক্তিবিদ্যা কিন্তু খুবই সহজ সাবজেক্ট, মানে যে সুস্থ সবল ব্যক্তি তার জন্য সহজ, আর যে একটু সমস্যা আছে সে তাকে পাবনায় পাঠাই দেবো তাহলে সে যুক্তিবিদ্যা বুঝবে না। ভাই খুবই ইজি সাবজেক্ট, একটু জাস্ট মনোযোগ দিলে ইজি, তাছাড়া আদারওয়াইজ সমস্যা করে না এটাতে। তাহলে বললাম যে বাক্যকে যুক্তিবাক্য, আমরা বললাম যে বাক্য আর যুক্তিবাক্যের যে বিষয়টা কেন পার্থক্য এর মধ্যে আছে। তো যদি বলে বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, যে ফার্স্ট উদ্দেশ্য এবং বিধেয় চিহ্নিত করব, কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়, এবং এদের মাঝখানে একটা সংযোজক নিয়ে আসব। 2 নাম্বার হচ্ছে আমাদের এদের পরিমাণ নির্ধারণ করব। পরিমাণ নির্ধারণ, পরিমাণ নির্ধারণ। তো পরিমাণ নির্ধারণটা কিসের, এই পরিমাণ নির্ধারণটা হচ্ছে মনে করো আমার কোনটা এ বাক্য, কোনটা ই বাক্য, কোনটা আই বাক্য, কোনটা ও বাক্য। যুক্তি বাক্য তো 4 প্রকার, এ ই আই ও। এ মানে হচ্ছে সার্বিক সদর্থক, ই মানে হচ্ছে সার্বিক নর্থক, আর আই মানে হচ্ছে বিশেষ সদর্থক, ও মানে হচ্ছে বিশেষ নর্থক। এই 4টা বাক্য কোনটা কোন যুক্তি বাক্য, ওই যুক্তি বাক্যটা নির্ধারণ করবো, ঠিক আছে। পরিমাণ নির্ধারণ করব প্লাস কোনটা কোন যুক্তি বাক্য সেটা নির্ধারণ করব, ঠিক আছে। এই জাস্ট 2টা জিনিস নির্ধারণ করলে আমার হয়ে যাবে কোনটা কোন যুক্তি বাক্য। এই 2টা জিনিস যদি আমরা পারি, আচ্ছা কালার পেন অন্যটা ইউজ করবে, এটা কম দেখা যাচ্ছে, ওকে ঠিক আছে। আচ্ছা আবর্তন প্রতিবর্তন কয় দেব, হ্যাঁ ওকে ঠিক আছে, আবর্তন প্রতিবর্তন আমরা আসতেছি এখনই, ঠিক আছে। তাহলে যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এই এই 2টা জিনিস মনে রাখবা, তাহলে বাক্য থেকে যুক্তি বাক্য রূপান্তরটা ইজি হবে। এখন যদি তোমাদেরকে বলি যে, যে কথাটা বলি যে যদি বলি আঙ্গুর টক, এই জিনিসটা বারবারই বলা হয় আঙ্গুর টক, তাহলে এটা একটা বাক্য, এটাকে যুক্তি বাক্য, কারণ এখানে উদ্দেশ্য আছে বিধেয় আছে, তো এখানে কি নাই, সংযোজক নাই। তাহলে বলবো আঙ্গুর হয় টক বললে আমাদের হচ্ছে যুক্তি বাক্য হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে আঙ্গুর হয় টক, তাহলে কিন্তু একটা যুক্তি বাক্য হচ্ছে, বাট প্রপারলি হচ্ছে না, কারণ আমাদের সব আঙ্গুর তো টক না। আমি তো ডিরেক্টলি বলে দিচ্ছি আঙ্গুর হয় টক। যদি বলি কিছু আঙ্গুর হয় টক, তাহলে এটা একটা পারফেক্ট যুক্তি বাক্য হবে, ঠিক আছে। এটা একটা পারফেক্টলি একটা যুক্তি বাক্য হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ওকে, তাহলে গেল এটা। আশা করি বাক্য আর যুক্তি বাক্য বুঝবা। ও তারপরে আর একটা টপিক আছে যে অবধারণ আর যুক্তি বাক্য। এখন বলি অবধারণ হচ্ছে কি, অবধারণ হচ্ছে একটা কোন একটা ধারণার স্বীকৃতি অস্বীকৃতিমূলক, আমি এটা লিখবো না, তোমরা একটু শুনে নিবা আমার কথাটা। কোন একটা ধারণার স্বীকৃতি অস্বীকৃতিমূলক যে আমার একটা অবস্থা বোঝায় সেটা হচ্ছে অবধারণ। মনে করো আমি বলছি, বা মনে রাখবা হচ্ছে একটা ধারণার আংশিক রূপ, সহজ ভাষায় একটা ধারণার আংশিক রূপ। এখন যদি বলি আমি রহিম হয়, বাকিটুকু বলতেছি না, আমি ইচ্ছা হবে না, আমি বলবো না, ইচ্ছা নাই আমার। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে অবধারণ, মানে এক কথায় আমি ওই ধারণাটা আমি পরিপূর্ণভাবে উল্লেখ করব না। যখন একটা ধারণা আংশিক উল্লেখ করব তখনই সেটা হচ্ছে আমাদের অবধারণ, আর যখন ওই ধারণাটা পরিপূর্ণ উল্লেখ করব বাট ভাষায় প্রকাশ করব না, ভালোভাবে বুঝো। আমি বললাম কোন একটা ধারণার আংশিক উল্লেখ করলে সেটা হচ্ছে অবধারণ, বাট কোন একটা ধারণা যখন আমরা হচ্ছে আংশিক না পরিপূর্ণ উল্লেখ করব তখন সেটা হচ্ছে অনুমান। আবার যদি এটাকে ভাষায় প্রকাশ করি তখন সেটা হবে যুক্তিবাক্য। আমরা ভাষায় প্রকাশ তো বুঝি, আমি এই যে কথা বলছি মুখে বলতেছি এটা ভাষায় প্রকাশ হচ্ছে, আমি লিখতেছি এটাও ভাষায় প্রকাশ, ঠিক আছে। অর্থনৈতিক ক্লাস দেখো, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আগে প্রত্যেকটা সাবজেক্টে ম্যারাথন ক্লাস হবে। সামিরা থ্যাংক ইউ। যুক্তিবিদ্যা পড়াই তাও যদি সুন্দর করে ক্লাস না নেই তাহলে হবে বলো? প্রত্যেকটা সাবজেক্টে সুন্দর করে ক্লাস নেওয়া উচিত, স্টুডেন্ট যাতে বুঝে। এমন হয় কি, আমার কথা একটু বলি, এখানে আমাদের ভার্সিটিতে অনেক টিচার ক্লাস নেয়, আসলে স্যারটা দেখলে আমার সমস্যা হবে। তো ওই ক্লাসে স্যাররা আমার অনেক ক্লাস নেয় যে আমরা বুঝি না, তো কি হইলো বিষয়টা যে খুবই রাগ হয়। বাট আমাদের তোমাদের কলেজে আছে এমন স্যার ক্লাস নাই বুঝো না, যদি ক্লাস নিচ্ছি না বুঝো তাহলে স্যারের হচ্ছে স্যার হওয়ার সার্থকতা বা ভাইয়া হওয়ার সার্থকতা থাকে না, ঠিক আছে। এজন্য ক্লাস নিলে বুঝতে হবে, এমন একটা জিনিস।
হ্যাঁ পারবা, পাস করতে। তোমাদের যারা পারো না কিছু তাদের জন্য পাস করার জন্য ক্লাসটা নিচ্ছি। ওকে, আমি বেশি আলোচনা না যাই, মানে কথাবার্তা খুব কম বলি, কমেন্ট না দেখলে ভালো হবে, এখন ক্লাসটা আমি কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা বাক্য যুক্তি বাক্য অবধারণ যুক্তি বাক্য বুঝছি। তাহলে অবধারণ কিন্তু একটা মানে অনেক পার্থক্য যুক্তি বাক্য হওয়ার ক্ষেত্রে, তো পার্থক্যটা একটু খেয়াল করবে। এখানে দুটি ধারণার মধ্যকার কোনো স্বীকৃতি অস্বীকৃতি বোঝায়, আর এটা হচ্ছে মানসিক অবস্থা। আর যুক্তি বা যুক্তি বাক্য হচ্ছে একটা ভাষায় প্রকাশিত রূপ। ঠিক আছে, এখান থেকেও সিকিউ অনেক সময় সাদা বলে ফেলে যে এখান থেকে সিকিউ একটা আসতে পারে। তারপর হচ্ছে অবধারণ গঠিত হয় দুটি ধারণার সমন্বয়ে, মানে দুটি ধারণার সমন্বয়ে অবধারণ গঠিত হবে। তো অন্যদিকে এটা মানে যুক্তি দুটি স্বীকৃতি অস্বীকৃতির বিবৃতি যেটা ভাষায় প্রকাশ করা হবে সেটা হচ্ছে যুক্তি বা যুক্তি বাক্য। বস্তু অবধারণ যুক্তির অংশ হতে পারে না, কেননা তার অবস্থান মনে থাকে। বাট আমাদের যুক্তি বা যুক্তির অংশ হিসেবে কাজ করবে কোনটা? অবশ্যই যুক্তি বাক্য। আচ্ছা, আমি এটা স্কিপ করি। তাহলে আশা করি এটা বুঝছো। এখন বাক্যকে যুক্তি বাক্যে গঠন করার ক্ষেত্রে যে বলছিল উদ্দেশ্য বিধেয়, আচ্ছা বিষয় লিখছে এখানে আর কি, উদ্দেশ্য বিধেয় আর সংযোজক, এই তিনটা জিনিস থাকবে একটা বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তরের ক্ষেত্রে। তো আমরা এটা বুঝবো আশা করি। এখন উদ্দেশ্য কাকে বলে? কোন যুক্তি বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সেই উদ্দেশ্য। এখন বলছে রহিম হয় মেধাবী, কার সম্পর্কে বলছি? রহিম সম্পর্কে। মানুষ হয় মরণশীল, কার সম্পর্কে বলতেছি? মানুষ সম্পর্কে। তাহলে আমাদের যার সম্পর্কে বলা হবে একটা যুক্তি বাক্যে সে হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে তাই হচ্ছে বিধেয়। যদি বলি মানুষ হয় মরণশীল, মানুষ সম্পর্কে কি বলছি? মরণশীল। রহিম হয় মেধাবী, রহিম সম্পর্কে কি বলছি? মেধাবী। তো মেধাবী মরণশীল এরা হচ্ছে বিধেয় পদ। ঠিক আছে, বা প্রেডিকেট বলি এদেরকে। এখন তোমাদের আরেকটা কথা বলি যে প্রাকল্পিক আর বৈকল্পিক, এই দুইটা জিনিস একটু মনে রাখবা ভাইয়া। প্রাকল্পিক কি আর বৈকল্পিক কি? প্রাকল্পিক হচ্ছে আমাদের যে সকল শব্দগুলো যদি ডট ডট তবে বা তাহলে, যদি ডট ডট তবে বা তাহলে দিয়ে শুরু হয় তাহলে সেগুলো হচ্ছে আমাদের প্রাকল্পিক। এমসিকিউ আসবে কিন্তু। যদি কোনো যুক্তিবাক্য যদি কোনো যুক্তিবাক্য দেখো যদি ডট ডট তবে দিয়ে শুরু হয় বা যদি ডট ডট তাহলে দিয়ে শুরু হয় তাহলে সেগুলো হচ্ছে আমাদের প্রাকল্পিক। আর বৈকল্পিক কি হবে? হয় ডট ডট না হয় দিয়ে শুরু হয়। মনে করো একটা উদাহরণ, সে হয় সুখী না হয় বোকা, হয় ডট ডট না হয় আছে, তাহলে এটা বৈকল্পিক। আর প্রাকল্পিক যদি বলি যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে, যদি মেঘ হয়, যদি তুমি আসো তাহলে আমি যাব, এটা হচ্ছে কি? প্রাকল্পিক। যদি ডট ডট তবে বা তাহলে। আর যদি বলি হয় ডট ডট না হয় তাহলে সেটা হচ্ছে বৈকল্পিক। ঠিক আছে, এমসিকিউ আসতে পারে এখান থেকে। আচ্ছা, সবাই বলছে কোন চ্যাপ্টার? এটা 3 নাম্বার চ্যাপ্টার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমাদের মানে যুক্তিবিদ্যার ফার্স্ট পেপারের ক্ষেত্রে। আর সেকেন্ড পেপার তো ক্লাস নিব, ফার্স্ট পেপারের ক্লাসের পরে সেকেন্ড পেপারে ক্লাস নিব আমরা। প্রত্যেকটা তোমাদের পড়ালেখা থেকে প্রত্যেকটা সাবজেক্টের উপর ম্যারাথন ক্লাস থাকবে। বাট মনোবিজ্ঞান আমি নিই, বাট মনোবিজ্ঞানটা নিব কিনা জানি না, কারণ মনোবিজ্ঞানের স্টুডেন্ট খুবই কম। এখানে যদি স্টুডেন্ট বেশি থাকে তাহলে ক্লাসটা নিতে পারবো আশা করি। তোমরা ক্লাসে স্টুডেন্ট কমে যাচ্ছে, তাহলে ক্লাস নিয়ে অফ করে দিব। ওকে, তাহলে আমরা এখন দেখি যে এই যে এই চারটা জিনিস, যে বাক্য কোনটা কোন যুক্তি বাক্য, এইটা নিয়ে একটু কথা বলা উচিত। যে বাক্য দেখো এ যুক্তি বাক্য কিভাবে চিনবো? যে হচ্ছে সার্বিক সহার্থক। যদি বলে যে সকল মানুষ হয় মরণশীল, এই যে আচ্ছা এটা আমি লিখি, কারণ না লিখলে এগুলো অনেকে একটু মিস্টেক হয়ে যাবে। সেটা হচ্ছে যদি বলা হয় যে এ যুক্তি বাক্য, তাহলে এখানে বলবো সকল মানুষ, আচ্ছা এই পেনটা একটু চেঞ্জ করি, সকল মানুষ হয় মরণশীল। যে সকল মানুষ হয় মরণশীল যে কথাটা বললাম, খেয়াল করো এই যে সকল মানুষ বললাম, কোন যুক্তি বাক্যে যদি শুরুতে কোন যুক্তি বাক্যে যদি সকল, খেয়াল করো সকল কোন এরকম যদি থাকে, এগুলো দ্বারা বোঝা যাচ্ছে সার্বিক। বলতো সার্বিক যুক্তিবাক্য কোন দুইটা আর বিশেষ যুক্তিবাক্য কোন দুইটা? একটু বলবা তোমরা, সার্বিক যুক্তিবাক্য কোন দুইটা আর বিশেষ যুক্তিবাক্য কোন দুইটা? সকল কোন, এগুলো হচ্ছে সার্বিক। কোন যুক্তিবাক্য যদি শুরুতে সকল বা কোন দিয়ে শুরু হয় তাহলে সেটা হচ্ছে সার্বিক। আর কোন যুক্তিবাক্য যদি মনে করো কোন ব্যক্তিবাচক পদ, ব্যক্তিবাচক বা কিছু থাকে, কিছু কিছু, এই কিছু কিছু থাকে, তাহলে সেটা কি? তাহলে সেটা হচ্ছে বিশেষ, তাহলে সেটা হচ্ছে বিশেষ। ঠিক আছে, এগুলো হচ্ছে বিশেষ হবে। তার মানে আমরা জানি সার্বিক যুক্তিবাক্য হচ্ছে এ আর ই,
আর বিশেষ হচ্ছে এই যে এ আর ই, দেখো যে এ মানে হচ্ছে এটা সার্বিক সহার্থক, যেটাকে সংক্ষেপে আমরা বলি হচ্ছে এ যুক্তি বাক্য, আর সার্বিক নর্থক সংক্ষেপে বলে হচ্ছে ই যুক্তি বাক্য। তাহলে এ ই সার্বিক। এখন বলছি যে বিশেষ, বিশেষ মানে হচ্ছে আমাদের আই আর ও, আই আর ও হচ্ছে আমাদের বিশেষ, আই এবং ও হচ্ছে আমাদের বিশেষ, ঠিক আছে? হ্যাঁ, আই আর ও হচ্ছে আমাদের বিশেষ। এখন হচ্ছে আই, আই মানে হচ্ছে যদি বলি কিছু মানুষ হয় স্বার্থপর, কিছু মানুষ হয় স্বার্থপর। তো এখানে কিছু মানুষ কিছু দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কি কিছু বা কিছু কিছু বললে তাহলে সেটা হচ্ছে আমাদের বিশেষ। কিছু মানুষ হয়, এই যে সংযোজক, আমরা একটা যুক্তি বাক্য সদর্থক কিভাবে চিনবো? সদর্থক চিনবো হচ্ছে হয় থাকবে, হয় বা হন থাকবে, এই দুটো জিনিস থাকবে, হয় বা হন, তাহলে সেটা সদর্থক বা হ্যাঁ বাচক। সদর্থক মানে হচ্ছে এ আর আই। আর একটা যুক্তি বাক্য নর্থক কিভাবে চিনবো? নর্থক হচ্ছে, নর্থক হচ্ছে আমার একটা যুক্তি বাক্য মনে করো নয়, নয় থাকে, তাহলে সেটা নর্থক। আর নর্থক হচ্ছে ও আর হচ্ছে ই, ই বা ও যেটা বলি আর কি, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে নর্থক। হ্যাঁ, গুড। তাহলে এই জিনিসগুলো তো বেসিক জিনিস। এখন জাস্ট আমি চারটার একটু আবার উদাহরণগুলো বলি। যদি বলি সকল মানুষ হয় মরণশীল, এই সকল মানুষ আছে এটা সার্বিক, আর হয় আছে তার মানে এটা কি? হ্যাঁ, স্বীকার করছে, স্বীকার করা মানে হচ্ছে সদর্থক। তাহলে সার্বিক সদর্থক মানে এ যুক্তি বাক্য এটা। আর হচ্ছে সার্বিক নর্থক মানে হচ্ছে আমার ই যুক্তি বাক্য। তো ই যুক্তি বাক্য যদি বলি কোন মানুষ, কোন বলতে সেটা হচ্ছে কি সার্বিক, কোন মানুষ নয়, নয় বলছে মানে সার্বিক এই নর্থক ই বাক্য। কোন মানুষ নয় অমর, কোন মানুষ নয় অমর বলতে তার মানে এখানে হচ্ছে কি হচ্ছে কোন মানুষ নয় অমর বললে এটা আমার হয়ে যাচ্ছে হচ্ছে ই বাক্য, ঠিক আছে? এটা হচ্ছে ই বাক্য হয়ে যাচ্ছে কোন মানুষ নয় অমর। তাহলে ই বাক্য এমন হবে। আর যদি বলি কিছু মানুষ হয় স্বার্থপর বা কিছু মানুষ হয় আশাবাদী, কিছু মানুষ হয় যুক্তিবিদ, এগুলো বললে তাহলে কি হবে? এগুলো বললে হয় আমার হচ্ছে বিশেষ সদর্থক, বা এটাকে বলতেছে যে আয় যুক্তি বাক্য। দেখো বিশেষ কিভাবে, কিছু মানুষ আছে মানে কিছু আছে, ঠিক আছে? আর এই হয় বলছি বললেই এটা হচ্ছে সদর্থক, তার মানে আয়। আর ও হবে কি কিছু মানুষ নয় মেধাবী, ঠিক আছে? কিছু মানুষ নয় গাধা, মানে কিছু মানুষ নয় গাধা বলতে কেমন দেখাচ্ছে, কিছু মানুষ নয় বোকা, কিছু মানুষ নয় চালাক, এমন যদি বলি তাহলে সেটা হবে আমাদের বিশেষ নর্থক, ঠিক আছে? এবং যেটাকে আমরা বলি ও। আশা করি এই জিনিসটা বুঝছো, একটু বুঝছো তোমরা? একটু বলো তো ভাইয়া বুঝছি কিনা। পরে যাই, তোমরা যতটুকু দরকার ততটুকু দিচ্ছি, এর বেশি এক্সট্রা আলোচনা করব না আমি, কারণ সবারই পরীক্ষা, সবারই বাসায় পড়তে হবে, আর আমি তো পড়াই রিভিশন করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। ওকে, 3 নাম্বার চ্যাপ্টার থেকে 2-3টা কোশ্চেন মাস্ট, 2টা তো মাস্ট আসবে, 3টাও আসতে পারে 3 নাম্বার থেকে, সে অধ্যায় পড়াচ্ছি আমরা। ওকে, তাহলে সার্বিক যুক্তি বাক্যের কথা বললাম যে সকল দার্শনিক হয় জ্ঞানী, এই সকল দার্শনিক হয় জ্ঞানী এটা হচ্ছে এ বাক্য। তারপর বলছে হচ্ছে কোন যুক্তিবিদ নন কল্পনা বিলাসী, কোন যুক্তিবিদ নন, এই যে কোন নন তাহলে হচ্ছে ই বাক্য এটা। কিছু কবি হন দার্শনিক, কিছু কবি, কিছু কবি তার মানে হচ্ছে বিশেষ, কিছু মানে আংশিক অর্থ, এখন বিশেষ মানে হচ্ছে আংশিক অর্থ প্রকাশ করবে। বিশেষ যুক্তি বাক্য তখনই হবে যখন হচ্ছে আংশিক অর্থ প্রকাশ করবে, তখনই হচ্ছে সেটা বিশেষ যুক্তি বাক্য, বিশেষ। আর যদি এই সংযোজক হয় হয় তাহলে সেটা সদর্থক, আর যদি নয় হয় তাহলে সেটা নর্থক। এই যে হন বলছে তার মানে স্বীকার করছে, মানে এটা আই বাক্য, বিশেষ সদর্থক। আর এটা বলছে কিছু মানুষ নয় সৎ, এই সং বলছে আর কি। তো কিছু মানুষ নয় সৎ বললে এটা হচ্ছে বিশেষ নর্থক, মানে ও যুক্তি বাক্য। আশা করি তোমরা বুঝতে পারছো। স্যারের গতি আজকে খুব দ্রুত হবে, কারণ হচ্ছে আজকে এটা ম্যারাথন ক্লাস, আমি যদি স্লো করে পড়াই তাহলে স্লো হয়ে যাবে, ফাস্ট পড়াতে হবে আজকে, কেননা সবাই পরীক্ষা দিত। এখন দেখো আমি যেটা কথাটা বলছিলাম একটু আগে, হ্যাঁ একটা ভালো একটা পেজ চলে আসছে, এই পেজটা নিয়ে একটু বেশি আলোচনা করলে তোমাদের ওই আরেকটা সিকিউ কভার হয়ে যাবে। একটু আগে বললাম যে 3 অধ্যায়ের কয়টা সিকিউ আসতে পারে? 3 অধ্যায়ের হচ্ছে আমাদের সিকিউ আসতে পারে একটা, প্রথমটা বললাম শব্দ নিয়ে ভাইয়া, শব্দ নিয়ে, এই যে পদযোগ্য, সহপদযোগ্য, পদ নিরপেক্ষ। 2 নম্বর বললাম হচ্ছে বাক্যার্থ, বাক্যার্থ ও যাতার্থ, এখান থেকে কোশ্চেন আসবে, এদের মধ্যে সম্পর্ক থেকে কোশ্চেন আসবে। আর একটা এখন এই যে পড়াচ্ছি সেটা হচ্ছে বাক্য যুক্তি বাক্য, এদের মধ্যে পার্থক্য, বা মনে করো যুক্তি বাক্যে যে রূপান্তর, এই রূপান্তরটা পরীক্ষা আসতে পারে। যে এই 3টা পয়েন্টের কথা বলছি, এই 3টা জিনিস আমি পড়াইছি, এর বাইরে তো কিছু পড়াই নাই, যা পড়াচ্ছি ভাই তার থেকে পরীক্ষা আসবে, যদি না আসে আমার সাথে যুদ্ধ করতে আসবে, ঠিক আছে? হ্যাঁ, আমার সাথে যুদ্ধ করতে আসবে যদি পরীক্ষায় না আসে, যে ভাই আসেন আপনার সাথে যুদ্ধ হবে একটা, যদি পরীক্ষায় না আসে। ওকে,
হ্যাঁ আমাদের সামিয়া স্লো লাগতেছে, কারণ ওদেরকে দুইটা বছরই হচ্ছে খুব স্পিডে ক্লাস নিয়েছে, এখন এই ক্লাস তো স্লোই লাগবে। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে রূপান্তর আছে তো, রূপান্তর নাই কেন? আর না থাকলে পড়ো, সহজ জিনিস। সেটা হচ্ছে একটা বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তর করতে গেলে আমাদের উদ্দেশ্য এবং তার বললাম বিধেয় মাঝখানে সংযোজন আনতে হবে, ঠিক আছে? এই যে কোন বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তরের সময় লক্ষ্য করতে হবে অর্থ যাতে পরিবর্তন না হয়, মূল বাক্য এবং যুক্তি বাক্যে রূপান্তরিত বাক্য, মূল বাক্য বাক্য যাতে যুক্তি বাক্যে রূপান্তর বাক্য অর্থ যাতে একই থাকে, অর্থ যাতে চেঞ্জ না হয়, এই জিনিসটা খেয়াল করবা। উদ্দেশ্য বিধেয় সঠিকভাবে নির্ণয় করতে হবে এবং তা থেকে বাছাই করতে হবে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়, একটু আগে বলছিলাম। এবং উদ্দেশ্য বিধেয় কোনটা উদ্দেশ্য পদ হবে কোনটা বিধেয় পদ হবে এটা কিন্তু আমাদেরকে নির্ধারণ করতে হবে বা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে সব বাক্যের পরিমাণ নির্ধারণ করা নাই, মানে কোনটা এ কোনটা ই কোনটা আই কোনটা ও এরকম নির্ধারণ করা নাই, সেগুলো নির্ধারণ করে দিতে হবে। যে কথা একটু আগে বলছিলাম যে কোন মানুষ নয় অমর, বলতে এটা কোন যুক্তি বাক্য? কোন মানুষ নয় অমর, তার মানে এটা কি ই বাক্য। এখন খেয়াল করো আমরা যে এই রূপান্তরটা দেখবো, মানে একটা বাক্য থেকে আরেকটা বাক্য রূপান্তরটা দেখবো। লামিয়া দেখো লামিয়া সামিরা তোমরা এই যে বলছো ভাইয়া এগুলো তো আমরা ক্লাসে বলবো 6 অধ্যায়, কালকেই 5 অধ্যায় 6 অধ্যায় ক্লাস নিব, কালকে তো বলবোই। তবে আমি বলি দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আজকে ক্লাসের পরেও বলতাম, বাট এখনই বলে ফেলতেছি। 3 অধ্যায় থেকে কমপক্ষে 2টা কোশ্চেন আসবে, 4 থেকে 1টা বা 2টা, 5 থেকে 1টা বা 2টা আসতে পারে, সহজ তো একটা দিবে। 6 থেকে 2টা মাস্ট 2টা কোশ্চেন আসবেই, 2টার বেশিও আসতে পারে। এবং হচ্ছে 7 অধ্যায় থেকে সেম 1টা 2টা আসতে পারে, এমন জাস্ট ভাগটা এমন, মানে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় সেগুলো থেকে কমপক্ষে 2টা কোশ্চেন আসেই। তো 3 অধ্যায় থেকে যেমন 2 থেকে 3টা কোশ্চেন আসবে, 6 অধ্যায় তেমন 2 থেকে 3টা কোশ্চেন আসবে, ঠিক আছে? ওকে, তাহলে বললাম যে দার্শনিক, দেখো দার্শনিকটা হন প্রজ্ঞামান, এই জায়গাটা কিন্তু একটা যুক্তিবাক্য, মানে এটাকে যুক্তিবাক্য বলতে পারি আমরা, কিন্তু প্রপার একটা যুক্তিবাক্য বলতে পারছি না, কারণ এটা এলোমেলো ভাবে লেখার গঠনটা ঠিক নাই। তাহলে দার্শনিকটা হয় প্রজ্ঞান বললে কি বলবো? সকল দার্শনিক হয় প্রজ্ঞান, বা সকল দার্শনিক একটু সম্মান দিয়ে বলবো হন প্রজ্ঞান, মানে এটা এ যুক্তিবাক্য। এরপর যদি বলি মানুষ অমর নয়, তাহলে এটা উল্টা পাল্টা লেখা, এটা একটা বাক্য। আমি বলবো কোন মানুষ নয় অমর, কোন মানুষ নয়, এই যে কোন মানুষ নয় অমর, এটা হচ্ছে ই বাক্য, ঠিক আছে? এরপরে আঙ্গুর টক, যে কথা বলছিলাম, দেখো আঙ্গুর টক বলতে সব আঙ্গুরকে টক বলতেছে, তাহলে বলবো কিছু আঙ্গুর হয় টক, কারণ সব তো টক না, কিছু টক হয়। তারপর যে কোনো মানুষই স্বার্থপর নয়, তাহলে বলবো কিছু মানুষ নয় স্বার্থপর, কিছু মানুষ নয় স্বার্থপর। এই রূপান্তর আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা সবাই কি ঘুমিয়ে গেছো? একটু সারা শব্দ দাও যে ভাই আমি আসি, জেগে আছি, মরে নাই। ওকে, তারপর চলে আসি। হ্যাঁ আমাদের এই ব্যাপক যেটা নিয়ে মাস্ট কথা বলতে হবে, এটা নিয়ে কথা বললে আমাদের ক্লাসই শেষ, কিন্তু দেখছো। এখন এই ব্যাপকতা নিয়ে আমরা একটু কথা বলবো, তারপর হচ্ছে আমি উপরের ওই ছকে যাব, ঠিক আছে? হ্যাঁ এখন দেখো আমাদের আলোচনা কিন্তু শেষ, দেখছো আমার ওভারঅল আলোচনা 1 ঘন্টা শেষ করে ফেলছি, মানে 3 অধ্যায় আলোচনা, আর 15 মিনিট করলে আমার 3 অধ্যায় আলোচনা শেষ হয়ে যাবে, ঠিক আছে? 3 অধ্যায়ের আলোচনা শেষ হয়ে যাবে। 3 অধ্যায় আলোচনা শেষ হয়ে গেলে আমরা সিকিউ কমপক্ষে দরকার হলে 1 ঘন্টা দেখবো বা 30 মিনিট দেখবো, তাহলে প্রপারলি শেষ হবে, ঠিক আছে? একটু খেয়াল করি ব্যাপকতা নিয়ে, আমাদের ব্যাপকতা থেকে কোশ্চেন আরেকটা আসবে। এখন এখানে লিখি যে ভাইয়া তোমরা 3 অধ্যায় বলছিলাম যে 3টা টপিক ওখানে, আর 4 নাম্বার 3 অধ্যায়ের টপিক 4 নাম্বারটা হচ্ছে ব্যাপকতা, যেখান থেকে মাস্ট পরীক্ষায় কোশ্চেন আসে ব্যাপকতা, ঠিক আছে? এই অধ্যায় থেকে মাস্ট পরীক্ষায় কোশ্চেন আসবেই। আচ্ছা মরো নাই, ওকে, যে বেঁচে থাকো, কে মরো না। তারপরে বললাম হচ্ছে ব্যাপকতা, এই ব্যাপকতার একটা আছে, ব্যাপকতা সূত্রটা কে দিয়েছিল? সুইনবার্ন। এই সুইনবার্ন আমাদের ব্যাপকতাটা খুব সহজ করে দিয়েছে। সেই সহজ সূত্রটা কি? এ হচ্ছে এস, ই হচ্ছে বি, আই হচ্ছে এন, আর ও হচ্ছে পি, ঠিক আছে? তার মানে মনে রাখতে হবে এস, এ যুক্তি বাক্যের ক্ষেত্রে উনি বলছে এ এস হবে, আর ই হচ্ছে ই বি, আই হচ্ছে এন, আর ও হচ্ছে পি, ঠিক আছে? তাহলে এ এস ই বি আই এন ও পি। এ এস, এস মানে কি বলছে? সাবজেক্ট, মানে হচ্ছে এখানে যার কথা উল্লেখ করবে সে ব্যাপ্য, যার কথা উল্লেখ করবে না সে হচ্ছে অব্যাপ্য। মানে এখানে যেহেতু এ যুক্তি বাক্যের ক্ষেত্রে জাস্ট সাবজেক্টের কথা উল্লেখ আছে, এ যুক্তি বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের কথা উল্লেখ আছে। তোমরা মনে হয় এই কালারটা দেখতে পাচ্ছ না, আমি একটু কালার চেঞ্জ করি। যেহেতু সাবজেক্টের কথা উল্লেখ আছে, মানে সাবজেক্ট মানে কি? উদ্দেশ্য। তার মানে আমাদের এই উদ্দেশ্য পদটি কি হবে? এই উদ্দেশ্য পদ ব্যাপ্য হবে,
উদ্দেশ্য ব্যাপ্য, আর বিধেয়ের কথা যেহেতু উল্লেখ নাই তাহলে বিধেয় কি হবে? অবশ্যই বিধেয় হবে অব্যাপ্য হবে। ঠিক আছে, বিধেয় হবে অব্যাপ্য। আসলে যে বোর্ডটাতে ক্লাস নিচ্ছে এই বোর্ডটাতে একটু লেখা খুব খারাপ দেখাই, আসলে আমার হাতে লেখা এত খারাপ না, তোমরা জানো, বাট এই বোর্ডটার জন্য এরকম হচ্ছে, আমি লিখতেও দেরি হয় এটাতে। তাহলে বললাম এ এস এর ক্ষেত্রে এখানে যেহেতু এ এস বলছে সার্বিক সদর্থযুক্ত বাক্য ক্ষেত্রে এ এস উদ্দেশ্য পদের কথা বলছে, উদ্দেশ্য পদ এখানে ব্যাপ্য হবে, আর বিধেয় পদের কথা বলা নাই তাহলে বিধেয় পদটা হবে অব্যাপ্য। সেম আমাদের ই বি, আর বি মানে হচ্ছে বোথ। বোথ মানে আমরা জানি সবাই, বোথ মানে হচ্ছে উভয়ই। তো এখানে যেহেতু উভয় পদের কথাই বলছে তাহলে এখানে উদ্দেশ্য আর বিধেয়, আমি সংক্ষেপে লিখলাম উদ্দেশ্য ও হচ্ছে বিধেয়, উদ্দেশ্য বিধেয় উভয়ই কি হবে? উভয়ই যেহেতু কথা উল্লেখ আছে তাহলে উভয়ই ব্যাপ্য হবে, উভয়ই ব্যাপ্য। মনে রাখতে হবে যে এ যুক্ত বাক্য হচ্ছে এ এস, এস তাহলে হচ্ছে আমাদের এ যুক্ত ব্যাখ্যা হচ্ছে এস, উদ্দেশ্য পদের কথা বলছে, এস মানে সাবজেক্ট, যেহেতু উদ্দেশ্য পদ তাহলে উদ্দেশ্য পদ ব্যাপ্য ছিল, বিধেয় পদের কথা উল্লেখ করে নাই, বিধেয় পদ অব্যাপ্য। এটা বুঝলেই কিন্তু আরেকটা সিকিউ কভার হচ্ছে। যা পড়াচ্ছি কিন্তু উল্টা পাল্টা কিছুই পড়াচ্ছি না, কেননা পরীক্ষার আগে আমিও চাই না তোমাদের টাইম ওয়েস্ট হোক, যা পড়বা পরীক্ষায় মার্কস চলে আসে। তো ক্লাসে দেখতেছি এখন 100 জন ছিল, এখন আসছে 50 জনে, তাহলে এরকম হলে ক্লাস কেমনে নিতাম? বন্ধু বান্ধবরা চলে গেছে, তাদেরকে দূরে ডাক দাও যে ক্লাসটা করুক, অ্যাটলিস্ট পরীক্ষাটা এই ক্লাসটা পা ভাই, পেয়ে তো কুরিয়ার জীবনে মিষ্টি মিষ্টি পাঠাবা না, পরীক্ষার জন্য বইলো ভাই ভালো করছি, অ্যাটলিস্ট এটা বইলো, এটাই অনেক শান্তির। ওকে, তারপরে আসি। তার মানে বললাম এখানে হচ্ছে এস উদ্দেশ্য পদের কথা বলছে, উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য হয়েছে। আর যেহেতু ই বি, ই মানে হচ্ছে কি আমাদের সার্বিক নর্থক যুক্ত বাক্য, তো সার্বিক নর্থক যুক্ত বাক্যের ক্ষেত্রে আমাদের বলছে এই সার্বিক নর্থক যেহেতু ই বি বোথ দুইটা পদের কথা উল্লেখ করছে, বি মানে বোথ, এখানে তার দুইটা পদের কথা উল্লেখ থাকার কারণে দুইটা পদই কি হবে? এখানে দুইটা পদই হবে হচ্ছে আমাদের, দুইটা পদই হবে হচ্ছে ব্যাপ্য। আর বলছে আই এন, আই যেহেতু এন তাহলে আমাদের কি হবে? এখানে এন মানে নান, নান মানে হচ্ছে কি? নান মানে হচ্ছে কোনটি নয়, কোনটি নয়, মানে দুইটাকে বলছেন না, তাহলে দুইটা যেহেতু না তার মানে হচ্ছে আমাদের এখানে উদ্দেশ্য বিধেয়, এই যে উদ্দেশ্য সংক্ষেপে লিখলাম, উদ্দেশ্য ও বিধেয় উভয় কি হবে? উভয় যেহেতু অব্যাপ্য, যেহেতু কোনটাই ব্যাপ্য নয় বলছে নান, আর নান মানে কোনটি নয়, তাহলে আমার দুইটা পদের কথাই বলছে, একটা হবে না, তাহলে দুইটা পদই অব্যাপ্য। আর বলছে ও পি, ও যেহেতু পি, আর পি মানে হচ্ছে প্রেডিকেট, প্রেডিকেট, তাহলে আমার কি হবে? এখানে প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়, যেহেতু বিধেয় পদের কথা উল্লেখ আছে তাহলে এখানে বিধেয়, এই যে বিধেয় ব্যাপ্য হবে, আর উদ্দেশ্য পদের কথা উল্লেখ নাই তাহলে উদ্দেশ্য কি হবে? উদ্দেশ্য হবে অব্যাপ্য। ঠিক আছে, উদ্দেশ্য হচ্ছে অব্যাপ্য। বুঝতে পারছো এই জিনিসটা? আমি আবার বলি যারা একদমই নতুন তাদের জন্য, যেহেতু এই সুইনম্যান আমাদের একটা সূত্র দিয়ে দিছে, ছোটবেলায় যেমন সূত্র করতাম এ প্লাস হোল স্কয়ারের সূত্র কি, ওটা নিয়েই ম্যাথ করতে হতো, তো ঠিক তেমনি হচ্ছে আমাদের এখানে একটা সূত্র আছে, তো সূত্র দ্বারাই আমাদের হচ্ছে এটা করতে হবে। তো সূত্র এমনি বলছে এস, জাস্ট উদ্দেশ্য পদের কথা বলছে, তো উদ্দেশ্য পদ এখানে ব্যাপ্য হবে, আর বিধেয় পদটা কি হবে? অব্যাপ্য। আর বলছে ই বি, যেহেতু দুইটা পদের কথা বলছে, বি মানে বোথ, তো দুইটা পদের কথা উল্লেখ থাকার কারণে দুইটা পদই ব্যাপ্য হবে। আই বলছে আই এন, যেহেতু কোনটি নয় তার মানে উদ্দেশ্য বিধেয় দুইটা হবে অব্যাপ্য। আর বলছে ও পি, পি মানে প্রেডিকেট, তো এখানে আই ছিল এন, কোনটি নয়, মানে নান মানে কোনটির নয় হবে, যার কারণে দুইটা পদে আমাদের কি হয়েছে? দুইটা পদই হয়েছে আমাদের হচ্ছে, দুইটা পদে কি হয়েছে? অব্যাপ্য। দুইটা পদের কথা উল্লেখ করছে কিন্তু না, এবং বলছে ও পি প্রেডিকেটের কথা উল্লেখ আছে, বিধেয় পদের কথা উল্লেখ আছে, তো বিধেয় পদের কথা উল্লেখ থাকার কারণে বিধেয় পদ ব্যাপ্য হয়েছে, উদ্দেশ্য পদ হয়েছে অব্যাপ্য। বুঝছো কিনা সবাই? একটু বলো তো ভাইয়া এটা বুঝছো কিনা? আচ্ছা তোমাদের কমেন্ট একটু দেখি যে কি কি বলছে, এতক্ষণ দেখি নাই। ওকে, হ্যাঁ ক্লাসটা করো, আসলে বই পড়তে হবে না, আমি বই সবই পড়াই দিচ্ছি, তোমাদের যাদের রিভিশন দরকার তো রিভিশন কিন্তু হয়ে যাচ্ছে ক্লাসে, আমি সবই পড়াই দিব, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। তুমি পড়তে চাইলে এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করবা, বাট বই পড়তে হবে না। যেটা বলি, তুমি আমার সাথে ক্লাসটা একদম পরীক্ষা, যে কালকেও ক্লাস নিব, কালকে হচ্ছে দুইবার ক্লাস নেবে, একবার 3টায় একবার 7:30-এ, তো এই দুইটা ক্লাস করলে 4টা অধ্যায়, কালকে নেবে 3 অধ্যায়, তো আজকে হয়ে গেলে আমি নিব না 3 অধ্যায় ক্লাস, আর কাল নেব 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, তো 3টা ক্লাস, আমি 2টা ক্লাসে 3টা অধ্যায়
দুইটা ক্লাসে শেষ করব। তো আমার সাথে তুমি যদি ক্লাসটা করো ওই 2 থেকে 3 ঘন্টা বা 5 ঘন্টা যতক্ষণ ক্লাস নেই ততক্ষণ ক্লাস করে তোমার তো আর বই পড়তে হচ্ছে না। তুমি বাসায় কি করবা, যে অধ্যায়গুলো আমি পড়াই ফেলছি ওই অধ্যায়ের এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করো ভাই, খুবই সহজ এবং ঘোড়ায় পেঁচায় কিন্তু কোশ্চেন করার মতো একটা সাবজেক্ট হচ্ছে যুক্তিবিদ্যা। সুতরাং যাদের স্যার ঘোড়ায় পেঁচায় করলে তুমি ধরতে পারো, সেই জন্য তোমাকে একটু জাস্ট বইটা পড়া উচিত। তো বইটা আমি পড়াই ফেলছি ক্লাসে, সুতরাং বাসায় আর পড়ার দরকার নেই, তুমি জাস্ট এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করবা, তোমার কাজ এটাই, আর কোনো কাজ নাই, ঠিক আছে, এটাই কাজ। অব্যাপ্য মানে মনে করো, আচ্ছা ব্যাপ্য মানে কি? ব্যাপ্য মানে হচ্ছে যে পথটা দ্বারা ওই মানে ব্যাপ্যতা মানে পরিসর বা পরিধি বোঝায়। মনে করো আমার জায়গা বা আমার ওয়েট কতটা পৃথিবী নিচ্ছে, এটা আমার ব্যাপ্যতা, আমি কতটুকু জায়গা জুড়ে আসি, এটা আমার ব্যাপ্যতা। ব্যাপ্যতা মানে তার পরিধি, তার পরিসর, এটা বোঝাবে। মনে করো একটা জিনিস, মনে করো সাপোজ একটা গ্লাসে পানি রাখলে কি পানিটা গ্লাসের পুরোটা জায়গা দখল করে, তার মানে ওই পানিটা ওর ব্যাপ্যতার মানে পরিধি, ঠিক আছে। আর অব্যাপ্য মানে হচ্ছে সে জায়গা জুড়ে নাই, তার সীমাবদ্ধতা আছে, অব্যাপ্য। ওকে, সবাই বুঝছো? ব্যাপ্য বুঝছো কি এবার? পরিধি বা পরিসর বোঝায়, আর যেটা হচ্ছে পরিধি বা পরিসরটা ঠিকঠাক ভাবে বোঝাচ্ছে সম্পূর্ণটা, সেটা হচ্ছে ব্যাপ্য। আর যেটা সম্পূর্ণ বোঝাচ্ছে না, সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, সেটা হচ্ছে অব্যাপ্য। আশা করি এখন বুঝছো। এখন ছকে আসি আমরা। ওকে, এখন এটা দেখো, এইটা একটু খেয়াল করো। হ্যাঁ, ব্যাপক ব্যাপকতা দেখছো, আমাদের সামিয়া বলে ফেলছে। এখন বললাম হচ্ছে আমাদের যেহেতু এই চারটা যুক্তিবাক্য এ ই আই ও, এখন খেয়াল করো যেহেতু আমরা বলছিলাম যে এ হচ্ছে যেহেতু এ এস ছিল, তার মানে এর উদ্দেশ্য পদটা ব্যাপ্য হয়েছে। দেখো উদ্দেশ্য পদ ব্যাপ্য, বাট বিধেয় পদ কি এ এস, মানে হচ্ছে সাবজেক্টের কথা উল্লেখ করছে, এই জন্য সাবজেক্ট ব্যাপ্য হয়েছে। বাট প্রেডিকেটের কথা উল্লেখ করা নাই, প্রেডিকেট কি হয়েছে? বিধেয়। দেখছো, প্রেডিকেট বিধেয়, বাট কিন্তু উদ্দেশ্য কিন্তু ব্যাপ্য হয়েছে, মানে যার কথা উল্লেখ করছে সে ব্যাপ্য, যার কথা উল্লেখ করা নাই সে হয়েছে অব্যাপ্য। আবার এখানে দেখো ই হচ্ছে ই বি বলছে, তো ই বি হওয়ার কারণে দুইটা পদের কথা উল্লেখ করছে, দুইটা পদই কি হয়েছে? দুইটা পদই ব্যাপ্য হয়েছে। দেখছো, দুইটা পদই ব্যাপ্য। ই যুক্তিবাক্য মানে হচ্ছে যদি বলি কোনো মানুষ নয় অমর, এখানে কোন মানুষ উদ্দেশ্য ব্যাপ্য, তারপর হচ্ছে অমরও ব্যাপ্য, দুইটা পদই ব্যাপ্য, মানে দুইটা পদের কথাই ঠিকঠাক ভাবে উল্লেখ করতেছে। ওকে, তারপর বলছে আই এন, এন মানে হচ্ছে আই হচ্ছে এন মানে হচ্ছে কি কোনটাকে উল্লেখ করতেছে না, দুইটা হচ্ছে অব্যাপ্য, তার মানে এটাও অব্যাপ্য এটাও অব্যাপ্য, ঠিক আছে। এখন যদি বলি কোন মানুষ নয়, কিছু মানুষ হয় সৎ, তো এই কিছু মানুষ হয় সৎ, এই কিছু মানুষ বলতে সকল মানুষকে বোঝাচ্ছে না। দেখো কিছু মানুষ, তোমাদের লিখে পড়ায় তাহলে তোমরা বুঝবে এটা, কিছু মানুষ হয় সৎ। খেয়াল করো, এই কিছু মানুষ বলতে সকল মানুষকে বোঝাচ্ছে না, ব্যাপকতা পরিপূর্ণ আসতেছে না, ব্যাপকতা পরিপূর্ণ না আসা মানেই অব্যাপ্য হয়েছে। এই সৎ, কিছু মানুষের সৎ, এই কিছু মানুষের ক্ষেত্রে এটাও পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না, কারণ এটা হচ্ছে অব্যাপ্য। এখন যদি বলি সেম, আমি যদি বলি কিছু মানুষ নয়, কিছু মানুষ নয় অর্থাৎ, তাহলে তো এটা হবে কি ও বাক্য, আর ও হচ্ছে পি। এখন যে কিছু মানুষ বলতে সেম আমাদের সকলকে উল্লেখ করছেন, তার মানে অব্যাপ্য। আর যে সৎ বললাম নয় সৎ, ঠিক তেমনি হচ্ছে দেখো কিছু মানুষ যে নয় সৎ, এটা কিন্তু অস্বীকার করে ফেলছি এবং দেখলে বলেই ফেলছি যে তারা সৎ নয়, এটা বলেই দিছি। তো সুতরাং কতগুলো সৎ নয় সেই সংখ্যাটা কিন্তু আমার প্রকাশ পাচ্ছে, তার ব্যাপ্যতার দিকটা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে, প্রকাশ পেয়ে গেলেই এই কারণে সে হচ্ছে ব্যাপ্য হয়ে গেছে। খুবই ইজি, ঠান্ডা মাথায় দেখবা, আর ঠান্ডা মাথায় দেখলে হবে। আর একটা জিনিস, হ্যাঁ র‍্যাপিড বুকের সিকিউ গুলো এমসি গুলো পড়লে হবে, বাট কয়েকটা ভুল আছে ওটাতে। কারণ হচ্ছে যখন এগুলো করা হয়েছিল আমাকে চেক করতে দিয়েছিল যে কোনটা ঠিকঠাক আছে কিনা, কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম আমি আসলে চেক করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা আসলে। যদি তার কারণ মনে হয় যে একটু মানে কোন জায়গায় ভুল আছে দেখবো কিনা র‍্যাপিড বুকের বিষয়টা মনে সন্দেহ হচ্ছে, জাস্ট আমাকে নক দিলে হবে, যে আমি বলে দেবো যে এইটা সমস্যা হয়েছে, এই কারণে এখানে মানে ভুল হয়েছে বা ভুল আছে যদি সন্দেহ হয়। আর আমাকে না পাইলে তুমি সামিয়াকে বলবো, ও হচ্ছে সব মানে সবগুলো দেখছিল, আমাকে তখন দেখাইছিল ভাই এটা ভুল কিনা, আমি তখন ওকে বলছিলাম হ্যাঁ এটা ভুল আছে। ওকে ঠিক আছে, তাহলে এই জিনিসটা বুঝলে প্রপারলি আমার 3 অধ্যায় আলোচনা শেষ। এখন আমি সিকিউতে আসবো। তো
এখনই মূল কাজ। এখন তো আমরা বইটা এতক্ষণ পড়ালাম, বইটা পড়াই তো আমরা বুঝছি, বাট বইটা তো পড়লে হবে না, আমাদের সিকিউ আলোচনা করতে হবে। তোমাদের আরেকটা জিনিস বলি, এমসিকিউ ক্লাস কিন্তু আমি এখন নিচ্ছি না, এমসিকিউ ক্লাস নেব 10 তারিখে। মানে যেমন যুক্তিবিদ্যা প্রথম পত্রে এমসিকিউ ক্লাস হবে পরীক্ষার আগের দিন রাতে, ওই দিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা ক্লাস নিব। ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা পুরো একদম মানে পুরো বইয়ের যতগুলো এমসিকিউ আছে সবগুলো আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, পিডিএফ এ দেওয়া যাবে ভাই, পিডিএফ তো অবশ্যই দেওয়া যাবে, পিডিএফ দিয়ে দেবো। আমাদের পিডিএফ এ কিন্তু বলা আছে কোন, আমি ওটা গ্রুপে দিয়ে দেবো, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো। তো এখন আমরা এটাতে আসি, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু এখন আলোচনা শেষ, 3 অধ্যায়ের আলোচনা আমি শেষ করে ফেলছি, এবং কোনটা থেকে টপিক, কোন টপিক থেকে আসবে বলছি কিন্তু। এক হচ্ছে শব্দ, পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ। আমরা একটু পরে সিকিউ গুলো দেখবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে আমরা দেখবো, আর একটা বললাম শব্দ থেকে একটা কোশ্চেন আসতে পারে। দেন হচ্ছে বাক্যার্থ যাদের মধ্যে সম্পর্ক, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তারপর বললাম হচ্ছে বাক্য যুক্তিবাক্য, এখান থেকে খুবই কম আসে, বাট অনেক সময় আসে, মানে বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তর। দেন আরেকটা কোশ্চেন আসলে ব্যাপ্যতা, মাস্ট আসবে, যেটা একটু আগে পড়লাম ব্যাপ্যতা। তো আমরা যখন একটু পরে দেখবো, আমি এই কয়েকটা জ্ঞানমূলক অনুধাবনমূলক শেষ করে আমি হচ্ছে সিকিউতে যাব। তো তখন দেখবো আসলে কোথা থেকে কোশ্চেন গুলো আসতেছে, ঠিক আছে? তো আরেকটা যে কথা সেটা হচ্ছে, আমি কিন্তু এখন ক্লাসগুলোতে এমসিকিউ সলভ করাবো না, এমসিকিউ সলভ করাবো হচ্ছে কাল দিন পরের দিন, মানে পরীক্ষার আগের দিন রাতে। তো ওই দিন আসলে সবাই ওই 1-1.5 ঘন্টা ক্লাসটা থাকবে আশা করি, কারণ ওই ক্লাসটাতে আমরা হচ্ছে একদম পুরো এমসিকিউ কে কোনটা মানে হচ্ছে কিনা সবাই অ্যান্সার করবো, আমি সবার অ্যান্সার দেখবো, ঠিক আছে? তো ওই দিন হচ্ছে আমরা পারফেক্টলি একদম ঠিকঠাক ভাবে তোমাদের মানে প্রস্তুতিটা কেমন বুঝতে পারবো আমি নিজেও, তাহলে আমি স্যাটিসফাইড, তাহলে বুঝবো আসলে পরীক্ষা কেমন হবে। তো আজকে আমরা আলোচনা শেষ করবো, যেমন ফার্স্ট অধ্যায় আলোচনা আমি যতটুকু দরকার কি পড়তে হবে না পড়তে বলে দিছি, এবং বলে দিছি ভাই ফার্স্ট অধ্যায় থেকে সিকিউ লিখবা না তো লিখবা না। দেন 3 অধ্যায়ের কোন টপিক থেকে সিকিউ আসবে এটাও বললাম, এখন সিকিউ গুলোও দেখবো আমরা। তো সমস্যা তোমাদের তো আমি বাদ রাখছি না কিছু, সবই তো করেই ফেলতেছি। তো দেখো আরেকটা জিনিস বলি তোমাদের, একটা ভালো শর্টকাট টেকনিক, এটা আমাকে অনেকে ভাববে আমার বলা উচিত না, বাট আমি অ্যাজ এ তোমাদের চাই ভালো হোক পরীক্ষা। তোমার যদি মনে হয় এখনো কোনো সাবজেক্টে সমস্যা আছে বা সেটার আগে ছুটি কম, তাহলে তোমরা চাইলে এর মধ্যে একটু জাস্ট 1-2 ঘন্টা দেখে নিতে পারো, কারণ যুক্তিবিদ্যা আমি সহজ করে দিচ্ছি ক্লাসের মধ্যে। এর মধ্যে যদি তোমার মনে হয় সময় পাচ্ছ, তাহলে তুমি ওটা দেখতে পারো, বাট আমি তো ক্লাস নিয়ে শেষ করতেছি, এবং এরপরে তোমার বাসায় কি করা উচিত, এমসিকিউ সিকিউ এই সাবজেক্টে প্র্যাকটিস করা উচিত। কারণ প্রত্যেকটা সাবজেক্ট দেখলাম তোমাদের ছুটি আছে অনেক, যাদের ইকোনমিক্স, এরপরে ইকোনমিক্স পরীক্ষা, তারপরে অনেক ছুটি, কারণ ভূগোলের ছুটি আছে একটা। ওকে, তাহলে আচ্ছা এসএস নিবা, আমি তো চলেই গেছি, এসএস আর নেওয়ার জায়গা আমি কমেন্ট দেখি নাই। ওকে, তাহলে আমরা শুরু করি। বললাম যে আমাকে সরতে বলছে, আমাকে সহই নেই তা, এখন বলছে দেখো আমরা একটু জাস্ট এই মানে খ দাগের কোশ্চেন গুলো দেখবো, কারণ এর মধ্যেই পরীক্ষায় কোশ্চেন গুলো আসবে। তো এগুলো শেষ করি, ঠিক আছে? দেখো এখানে বলছে পদ কাকে বলে, যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সেগুলোই পদযোগ্য শব্দ, ঠিক আছে? আর সেগুলোই পদ। আমরা জানি একটা বাক্যে 2টাই পদ থাকে, উদ্দেশ্য আর বিধেয়। তারপর হচ্ছে যাতার্থ কি, কোন একটি পদ যে অপরিহার্য বা আবশ্যিক গুণ প্রকাশ করে, কোন একটা পদের যে গুণটা প্রকাশ করবে যে পদ দ্বারা, সেটা হচ্ছে আমাদের যাতার্থ। কোন পদের ব্যাখ্যার্থ কাকে বলে, কোন একটি পদ একই অর্থে যে বস্তু বস্তু সময়ের উপর প্রযোজ্য, যে অর্থে ওই বস্তু ও বস্তু সময়ের প্রযোজ্য হয়ে তার অর্থ প্রকাশ করতেছে, সেটা হচ্ছে তার ব্যাখ্যার্থ। ব্যাখ্যার্থ মানে তার অর্থ প্রকাশ করবে কতটুকুর উপর প্রযোজ্য হচ্ছে, সেই সংখ্যাটার উপর বা সেই বস্তুটার উপর বা যে পদের উপর, সেটা হচ্ছে ব্যাখ্যার্থ। যাতার্থ মানে হচ্ছে ওই পদের গুণ বোঝাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে বলতেছে এখানে শব্দ কত প্রকার, শব্দ তো আমরা জানি 3 প্রকার, পদযোগ্য, সহপদযোগ্য, পদ নিরপেক্ষ। এখান থেকে ভাই কি আসবে, সিকিউ মাস্ট আসবে। পদযোগ্য, সহপদযোগ্য আর পদ নিরপেক্ষ, যেগুলো উদ্দেশ্য বিধেয় হতে পারে পদযোগ্য, যারা হতে পারে না সাহায্য নিয়ে হতে পারে সেগুলো সহপদযোগ্য। মনে করো টা টি খানা খানি, বই একটা পদযোগ্য শব্দ, তার সাথে টি যুক্ত করলাম, তো টি আলাদা ভাবে নিজে নিজে পদযোগ্য হতে পারতেছিল না, তো বই একটা পদযোগ্য শব্দ, তার সাথে টি যুক্ত করে বানালাম বইটি। সেম আর একটা যদি বলি পাখি একটা পদযোগ্য শব্দ, তার সাথে গুলো সহপদযোগ্য শব্দ ইউজ করলাম, তো গুলো পাখির সাথে যদি গুলো ইউজ করি, পাখিগুলো পুরোটা মিলে পদযোগ্য হচ্ছে। কিন্তু আগে কি হচ্ছিল, পাখি মানে গুলো বা টি বা টা
এগুলো নিজেরা পদযোগ্য হতে পারছিল না, এগুলো বই বা পাখি এদের সাথে যুক্ত হয়ে পুরোটা মিলে পদযোগ্য হতে পারছে, মানে নিজে হতে পারছে না, সাহায্য নিয়ে হতে পারতেছে। এগুলো হচ্ছে আমাদের আমাদের রোহান হচ্ছে রাশেদ, মানে আমার নামের একজনকে মেনশন দিছে, তো তাকে ধন্যবাদ দিছে হচ্ছে একজন। তো এখন রোহান বলছে পরীক্ষায় দেখাস, ইন্টারেস্টিং না? তোমরা এক জায়গায় বসলে আসলে দেখাইও, বাট পরীক্ষার হলে এটা কিন্তু করা ঠিক না। পরীক্ষার আগে প্রস্তুতি নিয়ে যাইও, তাহলে দেখা দেখি করা লাগবে না। হ্যাঁ ভূগোল তোমার কলেজে নাম্বার তো হবে, তুমি নিয়ে ফেলছো না? ওকে, ওকে তাহলে হচ্ছে আমরা তারপরে আসি। দেন হচ্ছে সাপেক্ষ পদ। বলছিলাম যে পদের কোনো স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশ, মানে নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারে না, এই জন্য স্বয়ংসম্পূর্ণ। মনে করো পারে না, যে পদকে বুঝতে গেলে অপর একটি পদের সাহায্য নিতে হয়। এক কথা, যে পদ নিজে নিজে সংজ্ঞায়িত হতে পারে না, যে পদকে সংজ্ঞায়িত হতে গেলে কি সাহায্য নিয়ে সংজ্ঞায়িত হতে হয়, সেগুলো হচ্ছে সাপেক্ষ পদ। ঠিক আছে, যে বললাম পিতা পুত্র, রাজা প্রজা, এগুলো সব হচ্ছে সাপেক্ষ পদ। স্বামী স্ত্রী। নিরপেক্ষ পদ কাকে বলে? যে পদের অর্থ আসলে কারোর সাহায্য ছাড়াই নিজে নিজে প্রকাশ পায়, সাহায্য ছাড়াই। ও রেশাদ, সরি সরি, আমি দেখি না, আমি আসলে অনেক দূর থেকে চার চোখ দিয়ে দেখতেছি, ওই ল্যাপটপ অত দূরে, সুতরাং একটু সমস্যা হয়েছে, দেখতে মনে হয়, ক্ষমা প্রার্থী আমি। তা বললাম হচ্ছে নিরপেক্ষ পদ মানে হচ্ছে যে পদ আসলে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, ওকে সাহায্য নেওয়া লাগে না, তারা হচ্ছে নিরপেক্ষ পদ। এখন বলছে সদর্থক পদ কি? যে পদ কোনো বস্তু বা বস্তু সময়ের গুণের উপস্থিতি প্রকাশ পায়, মানে সদর্থক মানে হচ্ছে গুণের উপস্থিতি প্রকাশ পাবে, আর যদি কোনোটার গুণের উপস্থিতি না থাকে সেটা হচ্ছে মানে নর্থক পদ। আর ব্যাহতার্থক পদ মানে হচ্ছে ওই গুণটা সাময়িক অনুপস্থিতি বোঝাবে, সেটা হচ্ছে ব্যাহতার্থক পদ। তারপর হচ্ছে বিধেয় পদ কাকে বলে? আমরা বলছিলাম উদ্দেশ্য পদ কাকে বলে? একটু যুক্তি বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য, আর বিধেয় বলছিলাম উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয় পদ। তারপরে বললাম হচ্ছে একটু যুক্তি বাক্যে কয়টা অংশ থাকে? একটু আগে বলছিলাম একটু যুক্তি বাক্যে তিনটা অংশ, উদ্দেশ্য, বিধেয় এবং হচ্ছে সংযোজক। সামিরা, চ্যাপ্টার 3 হচ্ছে কালকে, চ্যাপ্টার 3 এর পর হচ্ছে কালকে চ্যাপ্টার 4 পড়বো। আজকে আমি বেশি চাপ দিতে যাচ্ছি না, যেহেতু তোমাদের অনেকের আইসিটি পরীক্ষা আজকে দিছো, অনেকের খুবই মন মরা, তো আজকে হচ্ছে 3 অধ্যায়টা পুরোপুরি কভার করতে যাচ্ছি আমি। 3 অধ্যায়ের মানে সিকিউ এবং প্রথম অধ্যায়ের এমসিকিউ তো আমরা সিকিউ তো দেখলামই, 3 অধ্যায়ের সিকিউটা আজকে শেষ করব। 3 অধ্যায় যেহেতু আমি বইটা পড়ানো শেষ করছি, সিকিউটা শেষ করব এটার পরে। কালকে তোমাদের বেশি পড়াবো, 4, 5, 6 সব শেষ করবো কালকে। তারপরের দিন 7 তারিখ পড়ায় আমরা হচ্ছে পুরো মানে পরীক্ষার আগের দিন পুরোটার এমসিকিউ কভার করব। ঠিক আছে, আমি সবই সাজায় রাখছি তোমাদেরকে, মানে কিভাবে কি পড়াবো। সিকিউতে যাচ্ছি, ওকে সিকিউতে যাচ্ছি। দেখো আমি একটু এগুলো বলা উচিত, কারণ অনেকের এগুলো থেকে কোশ্চেন আসে, এগুলো বুঝবে না। সংযোজক কি? যে পদের শব্দের মাধ্যমে যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়ের মধ্যে স্বীকৃতি অস্বীকৃতি প্রকাশ পায়। সদর্থক মানে স্বীকৃতি প্রকাশ পাবে, আর নর্থক মানে হচ্ছে অস্বীকৃতি প্রকাশ পাবে। উদ্দেশ্য কাকে বলে? যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। সংযোজকের মূল কাজ কি? সংযোজকের মূল কাজ হচ্ছে আমাদের উদ্দেশ্য বিধেয়ের মধ্যে এই যে স্বীকার নাকি অস্বীকার, এটার মূলক সম্পর্কটাকে প্রকাশ করে। প্রাকল্পিক বলছিলাম যদি কোনো যুক্তি বাক্যে যদি তয় থাকে এমন শর্ত প্রকাশ করে এবং শর্ত দ্বারা নির্দেশিত হয়, তাহলে সেটা হচ্ছে প্রাকল্পিক, যদি তবে শর্ত থাকলে। আর বৈকল্পিক হচ্ছে হয় না হয় শর্ত থাকে। বিরুদ্ধপদ কাকে বলে? এই জিনিসটা আমাদের আসবে 6 অধ্যায়ে। দুটি পরস্পর বিরোধী পদ একত্রিত হয়ে যদি সেই পদ দ্বয় নির্দিষ্ট বিষয় ব্যক্তির সকল ব্যাখ্যার্থকে প্রকাশ করতে পারে, এক কথায় সকল গুণ প্রকাশ করবে, তার নেগেটিভ গুণ, তার পজিটিভ গুণ, সেটা হচ্ছে আমাদের বিরুদ্ধপদ। জি সাদিয়া সুলতানা সুমি, 3rd চ্যাপ্টার পর্যন্ত রাখবো, আপনি ঠিক কথা বলছেন। এরপরে দেখি আমরা হচ্ছে অনুধাবন। অনুধাবনটা কি? এই যে সকল শব্দ, সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দ পদ নয় কেন, এমন কোশ্চেন কিন্তু আসতে পারে। কারণ আমাদের সকল বলছে সকল পদ শব্দ, কিন্তু সকল শব্দ পদ নয়। ফার্স্ট অফ অল বলছে যে কোনো পদ আমাদের শব্দ হতে পারে। শব্দ কি? মানে বর্ণ সমষ্টি হচ্ছে আমাদের
বর্ণ সমষ্টি হচ্ছে আমাদের শব্দ, বাট পদ হতে গেলে তাকে উদ্দেশ্য বিধেয় হতে হবে। তার মানে ফার্স্ট অফ অল একটা পদ মানে সে নিজেই একটা শব্দ, বাট শব্দ সে কিন্তু পদ হবে কি না হবে সেটা তার উদ্দেশ্য বিধেয় হওয়ার যোগ্যতার উপর নির্ভর করতেছে, ঠিক আছে। মনে করো আমি ছেলে, বাট আমি একজনের হাজবেন্ড হব কিনা আমার সেই গুণাবলী আছে কিনা তার উপর ডিপেন্ড করতেছে। তুমি মেয়ে, তুমি তার একজনের যোগ্য হবে কিনা তোমার নিজের মানে অর্জন করা গুণের উপর নির্ভর করতেছে। ঠিক তেমনি এটাও মানে শব্দ মানে তার জাস্ট নর্মালি সে ছেলে মেয়ে হয়ে জন্ম নিলেই সে ছেলে মেয়ে, বাট পদ হতে গেলে তাকে যেমন ছেলে মেয়েদের গুণাবলী অর্জন করার পর সে সেইখানে যেতে পারে, সেই জায়গায় অ্যাসিড করতে পারে, ঠিক তেমনি পদ হতে গেলে তাকে উদ্দেশ্য বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক আছে। সুন্দর একটা উদাহরণ দিলাম। ওকে, তারপরে আসি। তার মানে বুঝছো আশা করি এই জিনিসটা, যে কোন পদের কোনটা না বুঝলে একটু কোশ্চেন করি। আমি এখন কমেন্ট দেখতেছি, কোন পদের ব্যাখ্যা অর্থ বাড়লে যথার্থ কমে কেন, এই জিনিসটা একটু বলি। এটা কিন্তু আমি একটু আগেই জাস্ট একটা জিনিস পড়ানোর পর দেখালাম। তো এখানে বললাম যে যখন কোনো পদের ব্যাখ্যা অর্থ বৃদ্ধি পায় তখন যথার্থ কমে, ব্যাখ্যা অর্থ বৃদ্ধি পেলে যথার্থ কমে। একটু ব্যাখ্যা দিছিলাম কিন্তু জাস্ট একটু খেয়াল করবো। যেমন যদি সৎ মানুষ থেকে আমরা মানুষ এবং জীব এভাবে অগ্রসর হই, মানে সৎ মানুষ থেকে মানুষে যাই, মানুষ থেকে জীবে যাই, তাহলে আমাদের ব্যাখ্যা অর্থ কি হবে, বাড়বে। কেননা সৎ মানুষের তুলনায় মানুষের সংখ্যা বেশি আর মানুষের তুলনায় জীবের সংখ্যা অনেক বেশি, কিন্তু ব্যাখ্যা অর্থ বেড়ে যাওয়ার সাথে সাথে যথার্থ কমে যায়। আমরা যেটা একদমই চিত্রসহ তোমাদেরকে দেখাইছি। তো সেখানে আমরা যখন যথার্থ জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সহতা, এটা হচ্ছে একটা সৎ মানুষের তুলনায় মানুষের যথার্থ কিন্তু জাস্ট জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, আর মানুষের তুলনায় জীবের যথার্থ কি অনলি জীববৃত্তি। সুতরাং কি হচ্ছে এখানে, যখন ব্যাখ্যা অর্থ বাড়তেছে তখন যথার্থ কমে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এই উদাহরণ তোমরা ভুলবা না, এই জন্য মনে রাখবা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা তারপরটা দেখবো, পিতা পদটি সাপেক্ষ পদ কেন? কারণ পিতাকে, কার পিতা তিনি, এই পিতা বললে হবে ভাই, কার পিতা? স্বামী বললে হবে ভাই, স্ত্রী কই, স্ত্রী ছাড়া স্বামী হবে? মানে আমি স্বামী বলছি, আমি স্বামী, ভাই আমার স্ত্রী কোথায়? নাই তো, হবে না এইভাবে। তাহলে কি বলতে হবে, পিতা। এটাকে আমরা সাপেক্ষ পদ কখন বলবো, যখন হচ্ছে আমার পিতা পদটি একটি সাপেক্ষ পদ হবে। কেননা এখানে একটা পদ অন্য পদের সাহায্য ছাড়া অর্থপূর্ণ হতে পারে না। সাপেক্ষ পদগুলা, সাপেক্ষ পদ বলতে আমরা এমন পদকে বোঝাই যে পদ অন্য পদের সাহায্য ছাড়া মানে অন্য পদের উপর নির্ভরশীল থাকে। এই জন্য পিতাকে সংজ্ঞায়িত করতে হলে অবশ্যই পুত্র লাগবে, পুত্র ছাড়া আসলে পিতা হয় না। আমি পিতা, ভাই আমার সন্তানটা কোথায়? সন্তান ছাড়া তো আমি পিতা হতে পারবো না। নাম মাত্র বললাম আমি হচ্ছে পিতা, এমন কিন্তু হবে না। হ্যাঁ, ক্লাস শেষে পিডিএফটা অবশ্যই রেশাদ শেয়ার করা হবে। কেন শেয়ার করতাম না? ডিরেক্ট পিডিএফটা দিতে বলছো? পিডিএফ দিয়ে দেবো। কি হচ্ছে আমার ফোনে, সিগন্যাল চলে যাচ্ছে কেন? ওকে, হ্যাঁ, তাহলে বুঝছো আশা করি। এই সব বাক্য তোমাদের ক্লাস কি বেঁধে গেছে নাকি আমার এখানে সমস্যা হয়েছে? আচ্ছা, চলতেছে তো লাইন। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। মাঝে মাঝে নেট গেছে না, নেট এখন কি ঠিক আছে না? মাঝে মনে হচ্ছিল নেট চলে গেছে। কমেন্ট পড়বো না হাদি, কমেন্ট আমি পড়ি না, দেখছো ক্লাসে আমি কমেন্ট খুবই কমই পড়ি। ওকে, প্রতিটি মানুষই স্বার্থপর নয়। আচ্ছা, আমি তার আগে দেখছিলাম সব বাক্য যুক্তি বাক্য নয়, কারণ তোমরা জানো, কারণ বাক্য হতে গেলে নর্মালি তার উদ্দেশ্য বিধেয় থাকে, বাট যুক্তি বাক্য হতে গেলে উদ্দেশ্য বিধেয় এবং সংযোগ থাকা লাগে। সুতরাং সব বাক্য যুক্তি বাক্য হবে না, ঠিক আছে, সব বাক্য যুক্তি বাক্য হবে না। তারপরে বলছিলাম হচ্ছে প্রতিটি মানুষই স্বার্থপর নয়, এই বাক্যটি যুক্তি বাক্যে রূপান্তর করতে গেলে কি হবে, যে প্রতিটি মানুষই স্বার্থপর নয় এই বাক্যটি যুক্তি বাক্যে রূপান্তর করলে একটা বিশেষ নর্থক যুক্তি বাক্য পাওয়া যাবে। কারণ আমরা বলছি প্রতিটি মানুষ তো স্বার্থপর নয়, তাহলে কিছু মানুষ হয় স্বার্থপর বলতে পারে, এটা কেমন, ঠিক আছে, কিছু মানুষ হয় স্বার্থপর, কিছু মানুষ নয় স্বার্থপর, এটা ও বাক্য রূপান্তর করছে, ঠিক আছে। এরপর আমাদের লাস্ট অনুধাবনমূলক কোশ্চেন, আজকে লাস্ট অনুধাবনমূলক কোশ্চেন, ঠিক আছে। খেয়াল করো এটা, যে কোন ধরনের যুক্তি বাক্যে কোন ধরনের যুক্তি বাক্য আসলে বিধেয় পদ অব্যয় থাকে, এমন কোশ্চেন আসবে, এমন কোশ্চেন পরীক্ষায় মাস্ট আসবে। তোমাদের ক্লাসে আসলে অনেকে কমে গেছে, তাদের একটু আবার ডাকা যাবে, তোমরা যাদের পরিচিত একটু ডাক দাও ক্লাসে। আমরা এখন সিকিউ প্র্যাকটিস করবো, তো সিকিউতে আসলে ওদের দরকার যারা ক্লাসটা এটা করছে। বলছে কোন ধরনের যুক্তি বাক্য আসলে বিধেয় পদ অব্যয় থাকে, সদর্থ যুক্তি বাক্যে বিধেয় পদ অব্যয়। ব্যাপ্যতা নিয়ম অনুযায়ী তোমরা ব্যাপ্যতার নিয়মটা নিয়ে আসবে এখন, এস ইবি আইএন ওপিটা।
ব্যাপ্যতা নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, কিন্তু বিশেষ যুক্তিবাক্যের বিধেয় পদটা আসলে ব্যাপ্য নয়। আবার অর্থ যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, কিন্তু সদর্থ যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য নয়। এটা তুমি সূত্র দিয়েও লিখতে পারো, আর এটা কিন্তু এই সূত্রের আগে বইতে লেখা আছে, ওটা দিয়েও তুমি লিখতে পারো। ওকে, বিশেষ অর্থ যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য নয় কেন? এখানে বলছে ব্যাপ্যতা নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। আর অর্থ যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, কিন্তু উদ্দেশ্যপদ অব্যাপ্য। আর অর্থক হিসেবে ব্যাপ্যতা নিয়ম অনুযায়ী, জাস্ট এইগুলো একটু প্রচুর উল্টা পাল্টা লেখা, তোমাদের মাথা ঘুরতে পারে। তোমরা চেষ্টা করবে হচ্ছে এগুলা কি করতে, এগুলো হচ্ছে তুমি নিয়ম যেটা পড়ছো না, আমি এস ইবি আইএন ওপি পড়েছি, ওইভাবে লিখতে, তাহলে সহজে হবে। এখন আসা হচ্ছে সিকিউতে। এখনই তো উড়াধুরা পড়া হবে, এখনই হচ্ছে উড়াধুরা শুরু হবে। সবার অ্যান্সার এখন আমি দেখবো, সবার অ্যান্সারটা, মানে তোমরা কি ভাবতেছো, কোনটা কি দেখতেছো। এখন এই 1 নাম্বার সিকিউটার অ্যান্সার বলবা, ঝটপট অ্যান্সার বলবা, মানে সৃজনশীল তো, মানে কোনটাকে মিন করতেছো তোমরা এটা বলবা আর কি, আর কিছুই না, কারণ সিকিউই সব। ওকে, এখন আমরা এখানে বলছে যে নূর সাহেব একজন শিক্ষক, একজন স্বামী, একজন পিতা। যাদের কাছে মানে বইটা আছে র‍্যাপিড বুক, তাদের কাছে এই কোশ্চেন গুলো আছে, আমি র‍্যাপিড বুক থেকে হুবহু তুলে দিছি। এখন দেখো এখানে বলতে হচ্ছে বাক্যার্থ যথার্থ। এখানে পদ কি, ফার্স্ট অফ অল পদ কি, আমরা জানি উদ্দেশ্য বিধেয় হওয়ার যোগ্যতা রাখে এমন সকল শব্দ হচ্ছে পদ। তারপরে বলতেছে হচ্ছে আমাদের সকল শব্দই কি পদ, সকল শব্দ পদ কেমনে হবে, সকল শব্দ পদ নয়, কারণ পদ হতে গেলে তাকে উদ্দেশ্য বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতেই হবে। দৃশ্যকল্প 1 কে উল্লেখিত শব্দগুলো কোন ধরনের পদ? দৃশ্যকল্প 1 দেখো বলছে এই নূর সাহেবের কথা, একজন তিনি শিক্ষক ছিলেন, একজন তিনি আবার স্বামী, আবার একজন পিতা। দেখো এই পিতা সাপেক্ষ, স্বামী সাপেক্ষ, শিক্ষক সাপেক্ষ, তাহলে গ দাগের অ্যান্সারটা তোমরা বলো, আমি তো বলেই ফেললাম রে। গ দাগের অ্যান্সারটা কি হবে? গ দাগ কি বলছে যে দৃশ্যকল্প 1 এ চিহ্নিত শব্দগুলো কোন ধরনের পদ, বলো তো কোন ধরনের পদ? হে ফাইজুন, ফাইজুন কি দেখছি, ফাইজুন বলছে সাপেক্ষ পদ, গুড। আমাদের রুদ্র বলছে সাপেক্ষ, হ্যাঁ রুদ্রর নামও মনে আছে, রুদ্র অনেক ক্লাস করছে আগে। ওকে, রাসেল আছে, রাকিব, রকিব বলছে সাপেক্ষ, সামিয়া বলছে সাপেক্ষ, শফিক বলছে সাপেক্ষ। ওকে, হ্যাঁ সবাই পারবে এগুলা জানি। প্রভা বলছে সাপেক্ষ পদ, ঠিক আছে, এগুলো সহজ ছিল, এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে। এখন দৃশ্যকল্প 2 এ পদের যে সম্পর্কের কথা ইঙ্গিত করছে, দৃশ্যকল্প 2 কি বলছে দেখো, কোন সম্পর্কের কথা বলছে? এই সকল মানুষ থেকে জীবে আসছে, জীব থেকে দেখো সকল মানুষ, তারপর হচ্ছে আচ্ছা এটা একটু খুবই অন্যরকম লাগছে, কারণ এটা হচ্ছে প্রথমে আসবে, আমি এটা লিখে দিচ্ছি, এটা খুব দেখা যাচ্ছে না, এটা জীব থেকে মানুষে আসছে, এটা তো বোঝা যাচ্ছে, বা মানুষ থেকে এখানে আসছে সৎ মানুষ, ঠিক আছে, জাস্ট এতটুকুই, এই সৎ মানুষ। তো সৎ মানুষ আসলে এখানে এদিকে নামছে, আর এটা হচ্ছে এটাও এদিকে দেখাচ্ছে, তারপরে তুমি হয় এদিকে কমা দেখাবা, তাহলে এদিকে তোমাকে কি করতে হবে, এদিকে যদি কমে তাহলে তোমার এদিকেও এই যে বাড়তেছে, ঠিক আছে। আবার যদি তোমাকে এই দুইটা একই দিকে আসবে এমন না, এটা নিচে আসলে ওটা উপরে দেখাতে হবে, তুমি তোমার মতো দেখাবা আর কি, আমি যেভাবে চিত্রে তোমাদেরকে শেখাইছি তোমরা সেভাবে দেখাবা, তোমাদেরকে যেভাবে শেখানো হয়েছে তোমরা কিন্তু সেভাবে পরীক্ষায় দেখাবা। আর এটা তো যারা ক্লাসে ছিল বুঝছো, মানে কোনটা, এটা যদি আমি বলি বাক্যার্থ, এই যে জীব থেকে মানুষ, মানুষ থেকে সৎ মানুষে আসে, তাহলে বাক্যার্থ কমতেছে। আবার যদি বলি বাক্যার্থ বাড়ে, তাহলে এইদিকে দেখাবো, এইভাবে সৎ মানুষ থেকে মানুষে যাবো, মানুষ থেকে জীবে যাবো, তীর চিহ্ন এদিকে গেলে তীর চিহ্ন এদিকে আসবে, আর তীর চিহ্ন এদিকে গেলে, মানে আমি যদি মানে বাড়া দেখাই সৎ মানুষ থেকে মানুষ, মানুষ থেকে জীব, তাহলে তীর চিহ্ন এদিকে যাবে, যে কথাটা বলতে যাচ্ছি আর কি। তারপরে যদি আমি দেখাই হচ্ছে এই সাইডটাতে, যদি আমার বাক্যার্থ এদিকে আমার হচ্ছে কমে, তাহলে আমার যাথার্থ বাড়বে, তখন আমি এইটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা হচ্ছে বাড়া দেখাবো। আবার যদি বলি আমার এখানে হচ্ছে কি হচ্ছে, এখানে যদি আমি দেখাই যে আমার বাক্যার্থ বাড়তেছে, তাহলে এখানে যাথার্থ কি হবে, কমবে, কারণ আমার সৎ মানুষ চেয়ে মানুষের সংখ্যা বেশি, মানুষের সংখ্যা চেয়ে আমার হচ্ছে জীবের সংখ্যা বেশি, বাক্যার্থ বাড়লে যাথার্থ কমবে, কারণ সৎ মানুষের গুণাবলী 3টা, মানুষের গুণাবলী 2টা যাথার্থ, আর সৎ মানুষের সরি আর হচ্ছে জীবের যাথার্থ 1টা, সুতরাং আমার বাক্যার্থ বাড়লে যাথার্থ কিন্তু কমে যাবে। জাস্ট এটার কথা বলছি, এটা সুন্দর করে একটা ব্যাখ্যা দেওয়া লাগবে। হ্যাঁ এটা জাস্ট যেটা বুঝছো, এটা খুব সহজ জিনিস না, এমন কোশ্চেন পরীক্ষায় মাস্ট আসবে। দেখো এটা হচ্ছে যশোর বোর্ড, আমার বোর্ড ভাই, যশোর বোর্ড যে কি খারাপ জিনিস, আমি এসএসসি আর এইচএসসি দেখছি, অবশ্য আমার সরি তোমরা তো জানো আমার এইচএসসি দেওয়া লাগে নাই, কারণ এইচএসসি 20 অটো হয়ে গেছে। ওকে,
তবে অটো হতে গেলে আগে ভালো রেজাল্ট না থাকলে এ প্লাস আসে না, কিন্তু এ প্লাস পেতে হয়েছে তারা, তাদের রেজাল্টটা ভালো ছিল। ওকে, তারপরে চলে আসি 2 নাম্বারটাতে। 2 নাম্বারটা দেখো একটু, 2 নাম্বার সিকিউটা। হ্যাঁ, 2 নাম্বারটা একটু ভালো করে খেয়াল করো। এটা আবার কুমিল্লা বোর্ড 24-এ আসছিল, মানে একদমই রিসেন্ট কোশ্চেন গুলো এখানে আছে। দেখো এই কোশ্চেনটা কোথা থেকে আসছে, এই কোশ্চেন ডিরেক্ট শব্দ থেকে আসছে। গ এবং ঘটা একটু তোমরা বলবা, গ এবং ঘ তোমাদের কাছে অ্যানসার চাচ্ছি অনলি গ দাগের আর ঘ দাগের। গ দাগ কি বলছে, ঘ দাগ কি বলছে, করো অ্যানসার করো। গ দাগ আর ঘ দাগ। আমাদের কাজই হচ্ছে, দেখো আমরা টপিক শেষ করছি, এখন কাজ হচ্ছে সিকিউ প্র্যাকটিস করা। এমসিকিউ তো লাস্ট ক্লাসের জন্য লিখে দিচ্ছি, পরীক্ষার আগের দিন রাতে উড়াধরা এমসিকিউ আলোচনা করব। আর এর মধ্যে তোমরা হচ্ছে বাকি বাসায় একটু বইটার অধ্যায়টা শেষ করবা, তাহলে লাস্ট ক্লাসে তোমাদের এমসিকিউ ঝালা হয়ে যাবে, প্রত্যেকের অ্যানসারটা ঠিকঠাক আজকে দেখতে পারবো আমি। ওকে, আমাদের রকিব অ্যানসার করছে পদযোগ্য। ওকে ওকে, সবার অ্যানসার হচ্ছে ঠিক আছে, তোমরা অ্যানসার করছো, আমি হচ্ছে আমারটা একটু আমি দেখি কোনটা কি হবে। পাখি, দৃষ্টান্ত এক হচ্ছে পাখি, ফুল, সুন্দর, মিষ্টি। ভাই এটা পদযোগ্য, যারা পদযোগ্য বলছে এটা হচ্ছে পদযোগ্য, ঠিক আছে, এটা হচ্ছে পদযোগ্য। আর এইটা বলছে পিতা মাতা, দাদা দাদি, ছাত্র শিক্ষক, সাপেক্ষ। 2 নাম্বার কি, এটা হচ্ছে সাপেক্ষ। আর 3 নাম্বার বলছে হচ্ছে বাহ, কি চমৎকার, সাবাস। এগুলো হচ্ছে পদ নিরপেক্ষ বা পদ নিরপেক্ষ, অপর নাম কি, পদ অযোগ্য। পদ অযোগ্য, ঠিক আছে, এটা হচ্ছে পদ অযোগ্য। তাহলে এই 3টা জিনিস আমরা বুঝলাম। দেখো আমাদের পরীক্ষায়, তুমি যে পরীক্ষা দাও সৃজনশীলের ক্ষেত্রে, আগে তোমার কাজ হচ্ছে তোমার কি, তোমার কাজ হচ্ছে আগে উদ্দীপকটা ক্লিয়ার করা, কি বলতেছে। হ্যাঁ এই কোশ্চেন দেখবে, বাট উদ্দীপক যদি চিনতে পারো, ধরতে পারো, তাহলে খুবই ইজি হয়ে যাবে, কারণ উদ্দীপক যদি ধরা যায় কোশ্চেন লেখা খুব ইজি হয়ে যায়, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে দৃষ্টান্ত 2 হচ্ছে সাপেক্ষ পদকে উল্লেখ করছে। হ্যাঁ ঠিক আছে, তোমাদের অ্যানসার গুলা। দৃষ্টান্ত 1 ও 3 এর নির্দিষ্ট শব্দগুলোর মধ্যে পার্থক্য, দেখছো পার্থক্য চাইছে এখানে, তার মানে দৃশ্যকল্প 1 হচ্ছে আমার পদযোগ্য শব্দ, আর এখানে পদ নিরপেক্ষ শব্দ। হ্যাঁ, এখন আমি বলি ভাইয়া এই অ্যানসারটা কিভাবে লিখবা, যেহেতু ঘ দাগ বলো অনেক সময় কম লিখতে হয়, বাট আমি বলি কিভাবে লিখবা। ফার্স্ট অফ অল তোমাকে বলতে হবে দৃশ্যকল্প 1 কে হচ্ছে পদযোগ্য শব্দ, দৃশ্যকল্প 3 হচ্ছে পদ নিরপেক্ষ শব্দকে নির্দেশ করতেছে, এটুক লিখলে 1 নাম্বার। এখন তোমার মানে ঘ দাগে যেহেতু 4টা পয়েন্ট, আমি 1 নাম্বার পয়েন্টের কথা বললাম, এখন 2 নাম্বার পয়েন্টে তুমি কি করবা, 2 নাম্বার পয়েন্টে তোমার লিখতে হবে যে 2 নাম্বার পয়েন্ট যেটা কথা বলছি সেটা হচ্ছে তোমাকে পদযোগ্য শব্দ কাকে বলে, দেন হচ্ছে সহপদযোগ্য শব্দ কাকে বলে। ফার্স্ট অফ অল তুমি পদ কাকে বলে এটা লিখলা, এইভাবে তুমি ব্যাখ্যা দিলা। তারপর 3 নাম্বার পার্টে কেন এটা হচ্ছে পদযোগ্য শব্দ সেটা ব্যাখ্যা দিলা। তারপর হচ্ছে উদ্দীপক নিয়ে কথা বললাম, সেম পরের পার্টে তুমি কেন এগুলো হচ্ছে পদ নিরপেক্ষ সে কথা বললাম, ওটা নিয়ে ব্যাখ্যা দিলা উদাহরণ উদ্দীপক থেকে। লাস্ট তুমি একটা আলোচনা করবা যে এই কারণে এগুলো পদযোগ্য শব্দ। জাস্ট এভাবে লিখলে কিন্তু ঘ দাগ শেষ, ঘ দাগ কিন্তু খুবই ইজি। হ্যাঁ এরকম কোশ্চেনে আসবে, ঠিক আছে, এরকম কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন পরীক্ষা আসবে না, খুবই ইজি কিন্তু। ওকে, তাহলে তারপরে আসি, তারপরে 3 নাম্বার দাগে আসি আমরা। 3 নাম্বারটা খেয়াল করো। 3 নাম্বারটা একটু ছোট করতে হবে, 3 নাম্বার একটু বড় আছে। 3 4 একসাথে করে ফেলবো আশা করি। হ্যাঁ হ্যাঁ, এখন 3 4 দেখা যাচ্ছে, এখন 3 4 খেয়াল করো, 3 আর 4। 3 বলতেছে হচ্ছে আশিক তার বন্ধু শ্যামকে বলল কোনো কাক নয় সাদা, কোনো কাক নয় সাদা, এটা কোন যুক্তি বাক্য বলো তো। তারপরে তার শুনে শ্যাম বলল সকল কাক হয় কালো, এটা কোন যুক্তি বাক্য, এটা তো পড়ছি। এখন শিমুল কি বলছে কিছু পাখি হয় কালো, এটা 3টা মানে শ্যামের কথা, আশিক তার বন্ধু শ্যামকে বলল মানে আশিকের কথা এটা, আর এটা হচ্ছে শ্যামের কথা, আর এটা হচ্ছে শিমুলের কথা। এখন বলো কোনটা কোন যুক্তি বাক্য। এটা হচ্ছে মনে করো আমি তোমাদের জন্য বললাম এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার,
আর এটা হচ্ছে 3 নাম্বার। এইটা তিনটা বলো তো কোনটা কোন যুক্তি বাক্য? খুব বেসিক একটা সহজ কোশ্চেন করলাম তোমাদের কাছে, কোনটা কোন যুক্তি বাক্য? এখন বলো এটা হচ্ছে স্যার ক্লাস শেষ কবে হবে? ক্লাস শেষ হবে শফিক, ক্লাস শেষ হবে হচ্ছে সিকিউ গুলো আমি শেষ করি, চেষ্টা করবো 9:30টার মধ্যে শেষ করার। আর যদি বেশি হয় তাহলে বেশি হবে, তবে 9:30টার পরে নিব না নিজেও, আমি নিজে বাসা যেতে হবে। ওকে, বলছে আমাদের এখানে হচ্ছে আমাদের ই বাক্য বলছে 3-এর গ এ, 3-এর গ এ উদ্যোগে সিআই বক্তব্যে উদ্দিষ্ট পদের ব্যাপ্যতা। ফার্স্ট অফ অল তোমাকে তো সব কোনটা কোন যুক্তি বাক্য এটা নির্দিষ্ট করতে হবে। রকি বলছে 3-এর গ, সিএম এরটা, হ্যাঁ সিএম এরটা আসলে এ, ঠিক আছে এটা। তারপরে ই বাক্য কোনটা? আচ্ছা ই বাক্য কোনো কাক নয়, কোনো কাক নয় সাদা, এটা ই বাক্য। ওকে সামিহা, তারপর ওটা এ বাক্য। আরেকটা বলো, এখানে তো আরেকটা আছে। ওকে ওকে ঠিক আছে, এটা হচ্ছে আই বাক্য। ওকে দেখো কিছু পাখি হয়, এটা আই বাক্য আর এটা হচ্ছে ই বাক্য। তাহলে আমাদের এখন ব্যাপ্যতা জাস্ট আমরা জানি তো, যেহেতু এ বাক্য তাহলে এ এস, আর ই বাক্য একটা আসছে ই বাক্য মানে ই বি, আর আই বাক্য একটা আসছে আই বাক্য হচ্ছে আই এন। শেষ। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বলতেছে এখানে উদ্দীপকের সিয়াম এর বক্তব্যে নির্দিষ্ট যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা। সিয়াম এরটা হচ্ছে এ বাক্য, তাহলে ওখানে এ বাক্য আমাদের এক্সপ্লেইন করতে হবে। ভাই কিভাবে করবো আমি একটু বলি। ফার্স্ট অফ অল বলতে হবে এটা যেহেতু একটা এ বাক্য, তাহলে এ বাক্যের তুমি একটা মানে এ বাক্য কাকে বলে, সার্বিক সদর্থ যুক্তি বাক্য বা সদর্থ যুক্তি বাক্য কাকে বলে বলবা, বা যুক্তি বাক্য কাকে বলে এটার ব্যাখ্যা দিতে পারো তুমি এখানে। এখন বলবা যে এটা কেন এ বাক্য, কারণ হচ্ছে এটা আমাদের সকল কাক হয় কালো, এটা দ্বারা আমরা বুঝতেছি এটা এ বাক্য। এবং এ বাক্যের ব্যাপ্যতার সূত্রটা কি? ব্যাপ্যতার সূত্র হচ্ছে এস। এখন সুইনবান ওই সূত্রটা কি বলছে? উদ্দেশ্যপদের কথা উল্লেখ করছে, বিধেয় পদের কথা উল্লেখ করে নাই। তো উদ্দেশ্যপদ ওই কারণে ব্যাপ্য হয়েছে, আর বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। এবং এখানে সকল কাককে দেখো, সকল কাকের কথা যে কালো, এটা কিন্তু সকল কাককে বলছে। দেখো এটা আমি একটু আরো এক্সপ্লেইন করি। সকল কাক যে কালো এটা কিন্তু সত্য, এবং সকল কাকের ব্যাপকতা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। বাট কালো বলতে কিন্তু সকল, শুধু কাকে কি কালো? আমার এখন অ্যান্সার দাও তোমরা, শুধু কি কাকে কালো? আমরা মানুষ, আমরাও কালো। কালো বহু প্রজাতির প্রাণী আছে, বহু প্রজাতির জীব আছে, সুতরাং জাস্ট কাকে কালো এমনটা না। যার কারণে এখানে কাক, সকল কাক হয় কালো বলার কারণে জাস্ট সকল কাকের ব্যাখ্যা অর্থ প্রকাশ পাচ্ছে, সকল কাকের ব্যাপকতা প্রকাশ পাচ্ছে। বাট শুধু কালো যেটা, এই কালো সকল প্রাণী তো কালো না, যার কারণে এটার ব্যাখ্যা অর্থ পুরোটা প্রকাশ পাচ্ছে না, এটার ব্যাপকতা প্রকাশ পাচ্ছে না। যার কারণে এই কালোটা হচ্ছে এখানে অব্যাপ্য, আর কাকটা হচ্ছে ব্যাপ্য। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। একটু বলেন স্যাররা যে গদাক বুঝতে পারছেন কিনা। তোমাদের অ্যান্সার সবারই সঠিক, থ্যাংক ইউ সবাইকে। এখন ঘদাকে আসি। উদ্দীপকের আশিক ও শিমুলের বক্তব্যে নির্দিষ্ট পদের ব্যাপ্যতার পার্থক্য করতে বলছে। যেহেতু আশিকেরটা হচ্ছে ই বাক্য, আর আর হচ্ছে শিমুলেরটা হচ্ছে আই বাক্য, তো আশিকেরটা হচ্ছে ই। আমাদের এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস আছে, এই ইয়ে হচ্ছে দুইটাই ব্যাপ্য, আর এখানে হচ্ছে দুইটাই অব্যাপ্য। তো এটা নিয়ে তোমাকে ব্যাখ্যা করা লাগবে যে এটা দুইটা ব্যাপ্য, এটা কেন ব্যাপ্য, জাস্ট এতটুকুই। জাস্ট এখানে এদের তুলনা করতে হবে, ঠিক আছে? তুমি এখানে আরো একটা তুলনা তুমি একটু নিয়ে দিতে পারো, সেটা হচ্ছে একটা সার্বিক আর একটা বিশেষ, ঠিক আছে? বাট একটা সদর্থক আর একটা নর্থক, এটাও আছে কিন্তু, এটার ব্যাখ্যাও তুমি ওখানে দিতে পারো, ঠিক আছে? ওকে, আমি গরু খাই, গরু ঘাস খায়, তাহলে আমি ঘাস খাই। দেখছো এটা কথাটা সত্য কিন্তু। জিয়াউদ্দিন, এটা জিয়া স্যার কমেন্ট করছে আমাদের। জিয়া স্যার, দেখছো জিয়া স্যার যুক্তিবিদ্যা বুঝে কিন্তু, দেখছো? ওকে, তাহলে হচ্ছে আমরা এই বিষয়টা বুঝছি আশা করি। আমরা নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ আশা করি, তাহলে এটাই থাক, আমি আর টেন না সরাই। এখানে বলছে বাজারে আলুর দাম বৃদ্ধি পেলে এর চাহিদা হ্রাস পায়, ইকোনমিক্স এর কোশ্চেন, ঠিক আছে? আবার দাম হ্রাস পেলে এর চাহিদা বৃদ্ধি পায়, এটা কিন্তু ইকোনমিক্স এর কোশ্চেন না। তবে ভাইবেও না যে এটা ইকোনমিক্স এর কোশ্চেন, এটা কিন্তু যুক্তিবিদ্যারই কোশ্চেন, ঠিক আছে? এই যুক্তিবিদ্যার এই কোশ্চেন আমরা কি দেখবো,
সেটা হচ্ছে বাজারে আলুর দাম বৃদ্ধি পেলে এর চাহিদা হ্রাস পাবে। মানে দাম যদি বৃদ্ধি পায় অবশ্যই চাহিদা হ্রাস পাবে। আমরা তো জানি চাহিদা আর যে চাহিদা যোগানের যে সম্পর্ক এটা তো ব্যস্তানুপাতিক। যেমন হচ্ছে আমাদের ব্যাকআউট ধারাত্বের বিষয়টা, ইন্টারেস্টিং কোশ্চেন কিন্তু এটা। আবার দেখো দিনাজপুর বোর্ড 24, দিনাজপুর বোর্ডের এখানে কেউ আছে কিনা আল্লাহ জানে। আবার দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। দাম যদি হ্রাস পায় তখন কি হচ্ছে বলতেছে, দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পাবে। দাম কমে গেছে বাঙালি সব কিনে আনবে আর কি, এমন অবস্থা। এই জন্য বলছে দাম যদি আমাদের হ্রাস পায় চাহিদা তখন বৃদ্ধি পাবে। এখন বলছে, আমি একটা জিনিস নিয়ে আলোচনা করতে ভুলে গেছি, তোমাদের এটা বলি। যাতায়ার্থক পদ, যাতায়ার্থক পদটা কি একটু এখানে লিখি। এটা অনেক সময় যে খদাকে চলে আসে, দেখছো? এই যাতায়ার্থক পদটা আমাদের বুঝতে হবে। যাতায়ার্থক পদ হচ্ছে এমন জিনিস যে পদ দ্বারা তোমার ব্যাখ্যার্থ বোঝাবে, যে পদটা একসাথে ব্যাখ্যার্থ প্লাস যাতায়ার্থ এই দুইটা জিনিসই বোঝাবে। যে পদ দ্বারা ব্যাখ্যার্থ যাতায়ার্থ দুইটা জিনিসই বোঝাবে সেটা হচ্ছে যাতায়ার্থক পদ নরমালি। আর অযাথার্থক পদ বলতে কেবল ব্যাখ্যার্থ বোঝাবে, না হলে যাতায়ার্থ বোঝাবে, যে কোনো একটা বোঝাবে। হয় সেটা ব্যাখ্যার্থ বোঝাবে, না হলে সেটা যাতায়ার্থ বোঝাবে। এমন পদ হচ্ছে আমাদের কি, এমন পদ হচ্ছে আমাদের অযাতায়ার্থক পদ। আর যাতায়ার্থক মানে ব্যাখ্যার্থ যাতায়ার্থ দুইটাই বোঝাবে। এখন দেখো উদ্দীপকের পদের কোন ধরনের সম্পর্ক প্রতিফলিত হয়েছে, এটার অ্যান্সার দাও তোমরা, কি বলবা আমি দেখবো কমেন্টটা। উদ্দীপকের উল্লেখিত পদের অর্থের যে সম্পর্ক প্রতিফলিত হয়েছে, যে অর্থ মানে এখানে যে সম্পর্কটা প্রতিফলিত হয়েছে সেটা তোমরা আমাকে বলবা কোন সম্পর্কের কথা প্রতিফলিত হয়েছে। এটা কিন্তু খুবই ইজি, ধরতেই পারতেছো। আর এই গদাকটাও কি বলছে এটাও আমাকে বলো। ক্লাস থেকে চলে যাচ্ছ কেন? আমি কোশ্চেন আর করবো না, ঠিক আছে? চলে যাও না তোমরা। ওকে, আচ্ছা হ্যাঁ, সার্বিক নর্থ, ঠিক আছে। সার্বিক নর্থক আর বিশেষ নর্থক এটা মাথায় গোছায়। সার্বিক নর্থক মানে হচ্ছে তুমি জানো সার্বিক যুক্তিবাক্য কিভাবে চিনবা, বিশেষ কিভাবে চিনবা। নাহিদ হাসান মাহিন আমার আগের বছরের স্টুডেন্টের কথা মনে আছে, অর্থনীতিতে চাহিদা বৃদ্ধি। হ্যাঁ, হ্যাঁ এখানে ব্যাখ্যার্থের কথা বলা হয়েছে। ওকে, আমি আর কোশ্চেন করবো না, কোশ্চেন করে তোমার সবাই গায়েব হয়ে যাচ্ছ, আমি নিজেই পড়াই। ওকে, এখানে বলছে যে উদ্দীপকে পদের কোন ধরনের সম্পর্ক প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে পদের এখানে কোন ধরনের সম্পর্ক, এখানে হচ্ছে আমাদের ব্যাখ্যার্থ যাতায়াতের হ্রাস বৃদ্ধি সম্পর্ক, মানে এখানে ব্যাখ্যার্থ বাড়লে যাতায়াত কমে, যাতায়াত কমলে ব্যাখ্যার্থ বাড়ে, এটার সম্পর্ক কিন্তু মানে প্রতিফলিত হয়েছে। আর উল্লেখিত পদের অর্থে যে সম্পর্ক, এর অর্থটা সম্পর্ক তা কিন্তু যথার্থ যাচাই করতে হবে। যেহেতু যথার্থতা যাচাই করতে বলছে তার মানে এখানে আমাদের চিত্র সহ আসবে স্যার, চিত্র, এখানে চিত্রের ব্যাখ্যা আসবে। দুইটা কোশ্চেনই একই টাইপের, বাট এটাতে তোমাকে বলছে যথার্থ কিনা বা এটা পারফেক্টলি হচ্ছে কিনা সেটা মানে দেখাতে বলছে। ক্লাসের পিডিএফ দিব, ক্লাসের পিডিএফ পাবে স্যার, ক্লাসের পিডিএফ পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? হ্যাঁ ঠিক আছে, বুঝছো তোমরা আশা করি। তাহলে এর পরেরটা যাই, এমন কোশ্চেন আসতে পারে কিন্তু অর্থনীতির চাহিদা বিধি। ওকে, তারপর আসি। তারপর হচ্ছে আমাদের এই কোশ্চেন আমি একটু বড় করে ফেলি তাহলে তোমার দেখতে সুবিধা হবে। ওকে, এই কোশ্চেনটা খেয়াল করো। এই কোশ্চেন দেখো, যেটা পড়াইছিলাম একটু আগেই, তোমরা বলবা কোনটা কোন কাকে বলছে, চিত্র এক কোনটা। ও তোমাদের কোশ্চেন করে তোমরা তো গায়েব হয়ে যাও, কোশ্চেন করাটা উচিত হবে আমার। হ্যাঁ, চিত্র এক আসলে কাকে বলছে, চিত্র দুই কাকে বলতেছে, আর চিত্র তিন কাকে বলতেছে একটু আমাকে বলবা ভাইয়া, যে চিত্র এক এটা, চিত্র দুই এটা। একটু আগে পড়াইছি, মানে পড়ানো জিনিস পরীক্ষায় দেখবা হুবহু সেম জিনিস চলে আসছে, মানে উদ্দীপক একই থাকবে না, একটু ঘুরাই দেবে, বাট টপিক সব একই, যা পড়াইছি একই, দেখবা হুবহু যে এরকম পড়াইছি এরকম কোশ্চেন চলে আসবে, আর তুমি হুবহু দিয়ে আসবা। ঠিক আছে, আচ্ছা আমরা ক্লাস শেষ করব, তাহলে তোমার ক্লাসে যেহেতু নাই তো ক্লাস বেশিক্ষণ নিয়ে তো লাভ নাই, আমি 9:30টায় ক্লোজ করব। ঠিক আছে, তো এখানে বলছে অবধারণটা কি,
তো অবধারণ কি আমরা জানি, স্বীকৃতি অস্বীকৃতি বোঝাই। আই যুক্ত বাক্যের উভয় পদ অব্যয় কেন? দেখছো এরকম কোশ্চেন কিন্তু আসবে। আই যুক্ত বাক্যের উভয় পদ অব্যয় কেন? কারণ সূত্র অনুসারে জানি ভাই আই হচ্ছে এন, দুইটা হচ্ছে অব্যয় বলে দিচ্ছে আমাদের সুইনবার্ন, যার কারণে অব্যয়। এবং একটা ব্যাখ্যাও দিব আর কি উপরে একটা উদাহরণ দিয়ে। চিত্র 2 এ কোন ধরনের যুক্তি বাক্য? চিত্র 2, চিত্র 1 ও চিত্র 3 যুক্তি বাক্যের দুটির পার্থক্য দেখাতে বলছে। পার্থক্য। আর চিত্র 1 জাস্ট বলছে চিত্র 2টা জাস্ট কি তার সম্পর্কে বলতে, এটা কেন চিত্র 2 ওটা হচ্ছে সেটাও বলতে হবে। ওকে, সামিহা বলছে আমাদের, প্রভাব বলছে এ, 1 নাম্বার হচ্ছে এ আর 2 হচ্ছে ই। সাবাস, দুইজনে একই বলছে, তার মানে দুইজনেরটাই সঠিক। আমি আর এখানে না আসি, আমি হচ্ছে তারপরে দেখি এখানে অ্যান্সারটা। হ্যাঁ দেখো এখানে বলছে যে এখানে চিত্র 1 হচ্ছে ক হচ্ছে, এখানে বলছে ক হচ্ছে উদ্দেশ্য, খ হচ্ছে বিধেয়। আরো বলেই দিছে এখানে হচ্ছে ঘর যেটা পূরণ করা, যে বক্সটা পূরণ করা সেটা হচ্ছে ব্যাপ্য, আর যেটা ঘর খালি সেটা হচ্ছে অব্যয়। তোমরা অনেকে বলতেছিলেন না ভাইয়া ব্যাপ্য মানে কি বা ব্যাপ্যতা মানে কি? এটা ভাইয়া ব্যাপ্যতা মানে হচ্ছে পরিধিটা, পরিসরটা, এক্স্যাক্টলি পুরোটা সংখ্যা বা সে কতটুকু জায়গা জুড়ে আছে সেটা বোঝাবে। আর যেটা খালি থাকবে এরকম সেটা হচ্ছে অব্যয় বা আংশিক বোঝালেই সেটা অব্যয়। আমরা তো বুঝি বিশেষ মানে আংশিক, তো ওটার কথা না, মনে রাখবে খালি আছে, তার ব্যাপকতা বোঝাচ্ছে না। এরপরে হচ্ছে আমাদের বলতেছে কি এখানে আরেকটা জিনিস, পরীক্ষার সময় সবসময় কিন্তু এরকম ক খ না থাকতে পারে, এটা জাস্ট মনে করে জাস্ট এরকম থাকতে পারে, এটা দিল এবং এখানে বলছে এটা ক খ দিতে পারে, এটা ক এটা খ। বাট যদি এরকম না বলে, এই ঘর পূরণ করা মানে হচ্ছে সেটা ব্যাপ্য, ঘর খালি মানে এরকম নাও নির্দেশনা নাও দিতে পারে, তখন তোমাকে বুঝতে হবে যে ঘর পূরণ করা মানে হচ্ছে এটা দ্বারা তোমাকে ব্যাপ্য পদ বোঝাচ্ছে, আর ঘর খালি আছে তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে অব্যাপ্য। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। অনেক সময় নির্দেশনায় থাকে না, অনেক বোর্ডে কোশ্চেন দেখছি এরা নির্দেশনাটা দেয় না, তোমাকে তখন বুঝে নিতে হবে ভাইয়া যে এটা হচ্ছে আমার ব্যাপ্য আর এটা হচ্ছে অব্যাপ্য। ঠিক আছে, আর অনেক সময় ক খ দিবে না, তোমাকে তখনই বুঝে নিতে হবে এটা হচ্ছে প্রথমটা উদ্দেশ্য, পরেরটা হচ্ছে বিধেয়। ওকে, তারপরে আসি তাহলে চিত্র 2 এ কোন ধরনের যুক্তি বাক্য নির্দেশিত হয়েছে? চিত্র 2, চিত্র 2 বলতে এখানে আমাদের দেখো চিত্র 2 বলতে হচ্ছে আমাদের এটা ই বাক্য, কেননা প্রথম ওইটাও ব্যাপ্য এটাও ব্যাপ্য, আমরা জানি ই বাক্যের হচ্ছে ই বি, দুইটা পদই ব্যাপ্য, এটাও ব্যাপ্য এটাও ব্যাপ্য, সুতরাং এটা হচ্ছে আমাদের ই বাক্য। এখন চিত্র 1, চিত্র 1 আমরা দেখছি উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয়পদ অব্যপ্য, তার মানে এটা হচ্ছে এ বাক্য। তাহলে এখানে আমরা খুব সহজে ব্যাখ্যা দিতে পারবো। আর চিত্র 2 এ হচ্ছে আমাদের ও পি, তার মানে এটা হচ্ছে ও বাক্য, কারণ হচ্ছে উদ্দেশ্যপদ অব্যপ্য বিধেয় ব্যাপ্য। এখন দেখো এখানে আমি কিন্তু ওইটার ব্যাখ্যা দিতে পারতেছি, তারপরে আরো একটা ব্যাখ্যা আসবে এখানে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমার সার্বিক আর একটা হচ্ছে বিশেষ, এই পার্থক্যটা চলে আসবে। আরো একটা আসবে, একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নর্থক। দেখছো তুমি একটু ভাবলে খুব সহজে এখানে পার্থক্যগুলো ধরতে পারবা। ওকে, তারপরে চলে আসি এখন 6 নাম্বারটা খেয়াল করো। 6 নাম্বারটা কিন্তু আরো ইজি। দেখছো 6 নাম্বারটা একটু আগে করালাম, 6 নাম্বারের মতো কোশ্চেন। 6 নাম্বার এই ধরনের কোশ্চেন একটু আগে করাইছি আমরা। সেটা হচ্ছে দেখো বই আম টাটি খানা বাহ আহ, এটা হচ্ছে চিত্র 3, চিত্র 2, চিত্র 1। গুচ্ছ 2 এ প্রদত্ত শব্দগুলো কোন প্রকৃতির? গুচ্ছ 2 হচ্ছে এটা কি? গুচ্ছ 2 হচ্ছে যেহেতু বলছে এখানে টাটি সহপদযোগ্য, সহপদযোগ্য। ঠিক আছে, এগুলো হচ্ছে সহপদযোগ্য। আর গুচ্ছ 1 এবং গুচ্ছ 3, গুচ্ছ 1 হচ্ছে আমাদের বই আর আম, গুচ্ছ 1 হচ্ছে কি? গুচ্ছ 1 যেহেতু বই আর আম বলছে, তার মানে এগুলা আমাদের 1 হচ্ছে এক কি পদযোগ্য। ঠিক আছে, 1 হচ্ছে পদযোগ্য, আর 2 যেহেতু 3 যেহেতু বলছে বাহ, এই 3 হচ্ছে কি আমাদের পদ নিরপেক্ষ। দেখছো শব্দ নিয়ে ভাই প্রত্যেকবার কোশ্চেন আসে, প্রত্যেক বোর্ডে কোশ্চেন আসে, তো এখন সহজে বোঝা যাচ্ছে 1 আর 3 কি, 2 আর 3 কি, খুব ইজি না ভাই? এরকম কোশ্চেন আসবে, এরকম সহজ কোশ্চেন পরীক্ষা আসলে আশা করি আমরা পারবো। আমি তারপরে চলে আসি আমাদের আরেকটা কোশ্চেন, এটা আমি দেখাই দেই, এরপর দেখালে আরেকটা কোশ্চেন থাকবে। 2 মিনিটে আমাদের দুইটা কোশ্চেন হয়ে যাবে দেখানো।
এখানে বলছে দেখো আম, মিষ্টি আম, পাকা মিষ্টি আম। আম বলতে সকল আম বোঝাচ্ছে, মিষ্টি আম বলতে যেগুলো মিষ্টি আম, আর যেগুলো পাকা মিষ্টি আম মানে এটা পাকলে মিষ্টি হয়। অনেকেই তো সকল মিষ্টি আম বলতে কাঁচা কিছু মিষ্টি আম আছে। আমাদের বাড়িতে যেমন কিছু একটা গাছ আছে সেটা কাঁচা মিঠা, তার মানে ও কাঁচা থাকতে মিঠা, পাকলে তো মিঠাই। তার মানে এখানে বলছে মিষ্টি আম বলতে সকল মিষ্টি আম, সেটা কাঁচাই মিঠাই দুইটাই। বাট শুধু বলছে সকল পাকা মিষ্টি আম, পাকলে মানে শুধু পাকাতে ধরতে হবে, তার মানে এর চেয়ে এখানে সংখ্যা কমে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমার সকল আমের চাইতে সকল মিষ্টি আমের সংখ্যা কম, আর সকল মিষ্টি আমের চাইতে সকল টক পাকা মিষ্টি আমের সংখ্যা আরো কম। তাহলে আমার এদিকে যদি আসি আমার ব্যাখ্যা অর্থ কমবে, এদিকে যদি যায় আমার ব্যাখ্যা অর্থ বাড়বে। এখান থেকে এখানে গেলে ব্যাখ্যা অর্থ বাড়ে, আর এখান থেকে এখানে গেলে ব্যাখ্যা অর্থ বাড়ে। ঠিক তেমনি আমি যদি বলি আমের একটা গুণ আছে আমত্ব, আর মিষ্টি আমের দুইটা গুণ, কেননা ফার্স্ট অফ অল সেটা আম, তার মানে আমত্ব গুণ আছে, আর মিষ্টি হওয়ার কারণে তার মিষ্টত্ব গুণ আছে। আর তারপরে বলছে পাকা মিষ্টি আম, মানে তার আমের হওয়ার কারণে আমত্ব, আর মিষ্টি হওয়ার কারণে মিষ্টত্ব, আর পাকা বললে পাকত্ব গুণ আছে। তাহলে তিনটা। যদি এখানে বলি আমরা ব্যাখ্যা অর্থ যদি আমাদের বাড়ে জ্বালাতো, তাহলে সেই সময় কমবে। কেমন ভাবে কমবে? কারণ আমার পাকা মিষ্টি আমের চাইতে মিষ্টি আমের সংখ্যা বেশি, বাট আমার পাকা মিষ্টি আমের গুণ বেশি, কিন্তু আমাদের এই পাকা মিষ্টি আম থেকে মিষ্টি আমে গেলে আমার গুণ কমে যাচ্ছে তিনটা থেকে দুইটা। বাট আমার যখন পাকা মিষ্টি আম থেকে মিষ্টি আমে যাচ্ছে, আবার সংখ্যা বা ব্যাখ্যা অর্থ বাড়তেছে, বাট যাতা অর্থ কমে যাচ্ছে। আবার যখন ওই মিষ্টি আম থেকে আমে যাচ্ছি ব্যাখ্যা অর্থ বাড়তেছে, বাট মিষ্টি আম থেকে আমে আসলে যাতা অর্থ কমতেছে। জাস্ট এতটুকুই দেখাতে হবে, ঠিক আছে, এতটুকুই, আর কিছুই না। ঠিক আছে, ও তোমরা বুঝতে পারছো আশা করি। আজকের ক্লাসে 2 ঘন্টা নিচ্ছি, নেক্সট থেকে আসলে কাল ক্লাস 2 ঘন্টা 4 ঘন্টার মধ্যে শেষ করবো কালকেরটা। নেক্সট দিন এরকম তোমাদের বেশি সময় নিব না, আমি এতটা চাচ্ছি না বেশি সময় নিতে, কমই নিব, বাট তার মধ্যে শেষ করব। আর তোমরা বুঝবা আশা করি। আর না বুঝলে এখনো যে ক্লাস নিচ্ছি এরপর না বুঝলে বললো ভাইয়া যে বুঝতেছি না, আর একটু ব্যাখ্যা করে পড়ান, তাও পড়াবো, রাজি আছি, বাট তোমাদের কোঅপারেটিভ এখানে থাকতে হবে। তাহলে এখানে বলতেছে দৃশ্যকল্প 1 এর নির্দেশিত পদগুলো কোন ধরনের। দৃশ্যকল্প 1 এর কথা বলছে, তো দৃশ্যকল্প 1 এখানে কোথায় গেছে? আচ্ছা, দৃশ্যকল্প 2 কি এখানে উদাহরণ করে ফেলছি আমি? আচ্ছা হ্যাঁ, দৃশ্যকল্প 1 হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে ব্যাখ্যার্থ বোঝাচ্ছে। এখানে 1 এর অ্যান্সার হচ্ছে ব্যাখ্যার্থ, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাখ্যার্থ, ব্যাখ্যার্থ। আর হচ্ছে দৃশ্যকল্প 2 এর পদের সম্পর্ক, বা দৃশ্যকল্প 2 এর পদের যে সম্পর্ক, দৃশ্যকল্প 2 এর সাথে অবশ্যই দৃশ্যকল্প 1 এর এখানে সম্পর্ক আছে, সেটা তোমাকে দেখাতে হবে। এই মানে পাপিয়া যে কথা বলছো যে ঘুরে ফিরে একই লাগে, কিন্তু পরীক্ষা হলে একই লাগবে আশা করি। তুমি দেখো মানে আমি তোমাদের পড়ালেখায় আমি হচ্ছে 22-এর ব্যাচ, 23-এর ব্যাচ, 24-এর ব্যাচ, 25-এর ব্যাচ, মানে আমি নিজে 4টা ব্যাচ পড়াইছি, আমার সামনে এসে পরীক্ষা দিচ্ছে তারা, মানে আমি যাদেরকে পড়াইছি ওরা পরীক্ষা দিছে। এখন তো 26-এর ব্যাচও আসছে, 27-এর ব্যাচে কদিন পর শুরু হবে ক্লাস। তারপরে ওভারঅল অনেকগুলো ব্যাচ পড়াচ্ছি ভাই, এত 4টা বছরে 4টা ব্যাচ বের হচ্ছে, তাদের তুলনায় তাদের কথা বলতেছি, আমি সব ব্যাচেই মানে দেখছি, মানে কোশ্চেন তোমাদের যা পড়ছে এর বাইরে আসবে না, সহজে আসবে। পরীক্ষা হলে দেখবা খুবই সহজ, কঠিন লাগবে না, জাস্ট মাথাটা ঠান্ডা করে পরীক্ষার এনভায়রনমেন্টটাতে সাথে নিজেকে মানাবা, এটাই। যেমন আজকে আইসিটি কোশ্চেন কঠিন হয়েছে, যুক্তিবিদ্যা তুমি প্রিপারেশন একটু ভালো করে নাও, কঠিন হবে না, খুবই ইজি ভাই। অ্যাটলিস্ট তুমি আমার সাথে প্রতিদিন যেদিন ক্লাস নেবো পরীক্ষা মানে তোমাদের, সেই দিনে ক্লাস 2 ঘন্টা বা 3 ঘন্টাটা করো, এনাফ। তোমার বাসায় না পড়লে তুমি এ প্লাস পাবা, আমি গ্যারান্টি। যদি তুমি বাসায় তোমার মাথা ঠিক থাকে, অ্যাটলিস্ট তুমি পাগল না হও, তাহলে হবে, আইকিউ ঠিক থাকলে। হ্যাঁ, আমাদের কোশ্চেন হার্ড করবে, হ্যাঁ সামিয়া তোমাদের চট্টগ্রাম বোর্ড হার্ড করে, চট্টগ্রাম মানুষ তো ভালো না এই জন্য। ওকে, লাস্ট কোশ্চেন, লাস্ট হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার, ওমা 9 নাম্বার আছে, 10ও আছে। আচ্ছা দ্রুত শেষ করি। 8 নাম্বার বলতেছে এখানে হচ্ছে দেখো, এখানেও সেম একটা কোশ্চেন, ব্যাখ্যার্থ। এই যে 100 জন মানুষ, তারা হচ্ছে কি, তারপর হচ্ছে 100 জন মানুষের এই গুণটা আছে, মানে কোন গুণটা? সততা, মানে শিক্ষা এবং সমাজসেবা, এই 3 গুণটা আছে, 3টা গুণই। 500 জন মানুষের আছে শিক্ষা এবং সমাজসেবা, বা 1000 জন মানুষের আছে সমাজসেবা। সেম এখানে যথার্থ ব্যাখ্যার্থ, ভাই এতটুকুই, যথার্থ ব্যাখ্যার্থের কথা বলছে, আর কিছুই না, যথার্থ আর ব্যাখ্যার্থ, ঠিক আছে। এই যে মারহাবা, হুররে, বাহ, এই শব্দগুলো আসলে পদযোগ্য শব্দ কেন, মানে এখানে পদযোগ্য না, কিন্তু এটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ, একটু মিস হয়েছে আর কি। তাহলে 1 এ নির্দেশিত কোন ধরনের পদ? 1 এ নির্দেশিত হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1টা হচ্ছে ওইটা যে পরাণ সরকার একজন সাদা মনের মানুষ, তিনি আপন মমতায় গাছের চারা রোপণ ও পরিচর্যা করেন। তাহলে এখানে পরাণ সাহেব একটা মানুষ, মানুষ, তার মানে এখানে কি বোঝাচ্ছে? দুইটা হচ্ছে জাতীয় বোধের বিষয়টা আসতেছে কিন্তু।
কোন ধরনের পদ? আচ্ছা, কোন ধরনের পদের কথা বলছে? পরাণ সরকার, মানুষ। আচ্ছা, আর কিছু আছে এখানে? আচ্ছা, আর একটা দাগ দেওয়া থাকলে ভালো হতো। তো এটা হচ্ছে আমাদের ওই যে কোন ধরনের পদের কথা বললে আমাদের সহপদযোগ্য নাকি পদযোগ্য নাকি পদ নিরপেক্ষ সেটার কথা বলতেছে। স্যার যুক্তির উপাদান কয়টি ও কি কি? যুক্তির উপাদান, যুক্তির উপাদান, যুক্তির উপাদান অধ্যায় পড়াচ্ছি। যুক্তির উপাদান অনেকগুলো আছে, যেমন হচ্ছে অনুমান, উদ্দেশ্য, বিধেয়, ঠিক আছে, তারপর হচ্ছে সংযোজক, এগুলো সবই হচ্ছে যুক্তির উপাদান। কয়টি কোশ্চেন আসবে না পরীক্ষায় যদি বলে কোনগুলা, তাহলে এগুলা লিখবা। আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, এগুলা। চট্টগ্রাম মানুষ কি? আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো, 9 নাম্বারটা। সীমা বলল কিছু ফুল হয় সুন্দর, রিমা বলল আসলে সব ফুলই দেখতে সুন্দর নয়। আরে অনেক ফুল দেখতে সুন্দর নয়। আচ্ছা, এখানে বলছে রিমার বক্তব্যে কোন ধরনের যুক্তি বাক্য? এখানে রিয়ার বক্তব্য। রিয়া বলছে আসলে সব ফুলই দেখতে সুন্দর নয়। তারপরে আসলে সব ফুল দেখতে সুন্দর নয়, তাহলে এখানে যেহেতু সব ফুল দেখতে সুন্দর নয়, তাহলে কিছু ফুল নয় অসুন্দর এমন হতে পারে, কিছু ফুল নয় সুন্দর এমন হতে পারে, তাহলে এটা বিশেষে চলে যাচ্ছে। আর সীমা এবং সোমা, সীমা এবং সোমা, সীমা বলতেছে কিছু ফুল নয় হয় সুন্দর, আই বাক্য এটা। আর সোমা বলতেছে হচ্ছে অনেক ফুল দেখতে সুন্দর নয়। আচ্ছা, এখানে একটু সমস্যা থাকতে পারে, দুইটার মিনিং একই আসতেছে, এখানে হয়তো 9টা বাদ যাবে আমার এটাতে। এই বোর্ডটা ঢাকা বোর্ড 23-এর কোশ্চেন তোমরা দেখিও, এখানে মনে হয় একটা কিছু মিসিং আছে বা এক্সট্রা অ্যাড হয়ে গেছে, এমন হতে পারে। কারণ আসলে সব ফুলই দেখতে সুন্দর নয়, সব ফুলই দেখতে সুন্দর এমন থাকতে পারে। তাহলে কেননা দুইটাই আমার মনে হচ্ছে সেম বাক্যে রূপান্তর হয়ে যাচ্ছে। অনেক ফুল দেখতে সুন্দর নয়, অনেক ফুল দেখতে সুন্দর নয় বলতে সেম, দুইটাই একই অর্থ চলে আসতেছে। তো তো একটু খেয়াল করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে এটাও দেখলাম। 10 নাম্বার তো আছে? আচ্ছা, আছে। 10 নাম্বার করি, এটা করলেই শেষ। এটার বকবক করি 2 মিনিট, তারপরে বিদায় আসছে মতো। এখানে দেখো চিত্র 1, চিত্র 1 হচ্ছে সকল ছাত্র, সকল মনোযোগী ছাত্র, সকল সৎ মনোযোগী ছাত্র, মানে সকল ছাত্র আর মনোযোগী ছাত্র এখানে কমে যাচ্ছে সংখ্যা, আর সকল সৎ মনোযোগী ছাত্র, মানে মনোযোগী এখানে মনে করো অনেকে আছে, বাট সৎ কতজন তার মধ্যে, মানে আরো কমে যাচ্ছে। তার মানে এখানে ব্যাখ্যা অর্থ কমতেছে, আর এখানে যাদার্থ এদিক থেকে গেলেও যাদার্থ কি হচ্ছে? কমে যাচ্ছে, ঠিক আছে। এই যে ব্যাখ্যা অর্থ কমলে যাদার্থ এখানে কিন্তু তখন বাড়ার কথা, এই সকল ছাত্র, হ্যাঁ, তখন এদিক থেকে এদিক গেলে তখন কিন্তু বাড়বে। মানে এক কথা, যাদার্থ বাড়লে ব্যাখ্যা অর্থ কমে, ব্যাখ্যা অর্থ কমলে যাদার্থ বাড়ে, সেই পার্ট থেকে কোশ্চেন আসছে। আশা করি এটাও তোমরা বুঝবা। তো এমন কোশ্চেন আসবে পরীক্ষায় ভাই, ঠিক আছে, এমন কোশ্চেনই পরীক্ষায় আসবে। ওকে, আমি এটা আবার একটু ওপেন করলাম। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নেক্সট ক্লাসটা, নেক্সট তোমাদের হচ্ছে নেক্সট যে ক্লাসটা নিব সেটা হচ্ছে এই যে ম্যারাথন ক্লাস, ক্লাস 2, মানে কালকে হচ্ছে 2 এবং 3, এই দুইটা ক্লাসে নিব। আজকে তো ম্যারাথন ক্লাস 1 নিলাম, আজকে ক্লাসটা হচ্ছে 1 ছিল। এটা যে ক্লাসটা আমরা এখন এন্ড করব এটা হচ্ছে ক্লাস 1 ক্লাস। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো স্যার, পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ একদম পুরোটা দিয়ে দেবো ভাই, তোমাদের কোনো প্যারা নাই, রিল্যাক্স। তো যেটা বলছি সেটা হচ্ছে ক্লাস 1 আমরা এখন ক্লোজ করতেছি, ক্লাস 2 আগামীকাল থাকবে। তোমরা তো রুটিনটা জানো, আমি তাও বলি। ক্লাস 2 হচ্ছে আগামীকাল 3টা একটা শুরু হবে বিকাল 3টায়, আর একটা হচ্ছে ক্লাস 3 হচ্ছে 7:30-এ। এবং এই দুইটা ক্লাসে আমরা হচ্ছে তোমাদেরকে পড়াবো 4 অধ্যায়, 5 অধ্যায় আর 6 অধ্যায়। আমি চেষ্টা করব হচ্ছে বিকাল 3টার ক্লাসে এই দুটো অধ্যায় শেষ করার, 4 এবং 5। আর হচ্ছে 7:30-এ আমরা 6 অধ্যায় ক্লাস করব, ঠিক আছে। 6 অধ্যায়টাও 3 অধ্যায়ের মতো একটু কঠিন, মানে কঠিন বলতে একটু কঠিনই আর কি, এই কঠিন অধ্যায় এবং ঘোরানো পেছানো অধ্যায়। তো 6 অধ্যায়টা আমরা রাতে হচ্ছে 7:30-এ নিব। আর হচ্ছে ক্লাস 2 যেটা হচ্ছে 4 এবং 5 অধ্যায়, সেটা 3টায় নিব, ঠিক আছে।
তো কালকে ক্লাসও তোমরা থাকবে আশা করি। প্রথম দিকে যেমন ছিল, প্রথম 30 মিনিট 1 ঘন্টার মতো তোমরা হচ্ছে 80 প্লাস স্টুডেন্ট ছিল, এটা একটু বেটার ছিল, বাট এখন স্টুডেন্ট চলে আসছো 50 40 এমন। তো এটা হচ্ছে বেটার হলে বেশি ভালো হয়, মানে বেশি স্টুডেন্ট থাকলে ক্লাস নিতে ভালো লাগে, যদি কম থাকো তাহলে কেমন বিশ্রী লাগে আর কি। ওকে, তাহলে হচ্ছে আজকের মতো এন্ড করি। আজকের ক্লাসে তোমরা বুঝছো আশা করি, পিডিএফ দিয়ে দেবো। তো কারোর কোনো সমস্যা থাকলে এর পরেও প্লিজ জানাবে ভাই আমাকে, আমি জানালে সমাধান করার চেষ্টা করে দিব। আদারওয়াইজ সবাই একটু ভালোভাবে পড়াশোনা করো, এই পরীক্ষাটা যাতে ভালো হয়। তোমরা আজকের মতো আমার ক্লাস নেক্সট কালকেও থাকবা 2টা ক্লাসে, তারপরের দিন হচ্ছে আরো 2টা ক্লাস নিব, এবং সেটাও মানে কালকে 8 তারিখ, কালকে 9 তারিখ মেবি, নাকি ভুলে যাচ্ছি কেন, আজকে 7 তারিখ, হ্যাঁ আজকে 7 তারিখ, কালকে হচ্ছে 8 তারিখ। তো 8 তারিখে তোমাদের হচ্ছে 2টা ক্লাস নেবে যেটা বললাম, আর 9 তারিখ হচ্ছে পরীক্ষার আগের দিন। তো পরীক্ষার আগের দিন ওটা 3টা থেকে একটা ক্লাস নিব। 3টা থেকে হচ্ছে সেম আমি হচ্ছে 7 অধ্যায়টা পড়াবো, ওখানে হচ্ছে ক্লাস 4 আর ক্লাস 5, যেটা ক্লাস পঞ্চম নাম্বার ক্লাস ফার্স্ট, মানে ফার্স্ট পেপারের, সেখানে আমি হচ্ছে তোমাদেরকে কি করাবো, ওই ক্লাসে হচ্ছে পুরো যে তোমাদের অধ্যায়গুলো আছে 1 3 4 5 6 7 সবকটা অধ্যায় এমসিকিউ পড়াবো, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আগামীকাল 3টায়। তো সেই পর্যন্ত তোমরা হচ্ছে তোমাদের বইটা বা পিডিএফ যেটা দিচ্ছি এটা পড়ে শেষ করো। আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, পরীক্ষাগুলো সব কয়টা ভালোভাবে দাও, ভালো একটা রেজাল্ট করো, ভালো একটা ভার্সিটিতে ভর্তি হও, এই কামনা রেখে আমি আমার আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।